ফেসবুকে রিসেন্ট একটা পোস্ট করেছিলে, তুমি লিখেছিলে ভূমিকম্প হবে এই বছর প্রচুর এবং আগুন লাগবে, এবং বছরের শুরুতেই আমরা দেখছি ভূমিকম্প হলো ইন্ডিয়াতে, ভুটানে। এই প্রেডিকশনটা যেটা তুমি করছো, এটা কি বাই অ্যাস্ট্রোলজি? খুব সহজে জেনে নি মঙ্গল গ্রহের কাজ কি, মঙ্গল গ্রহের জন্য কি হয় এবং মঙ্গল গ্রহের বছরে কি হবে, এই ব্যাপারটা। রাউশনি খেলা বিভিন্ন রকমের জায়গায় ঝামেলা অশান্তি লেগে যাবে, দাঙ্গা লেগে যাবে। যেরকম অভয়ের কেসটা আমি প্রেডিকশন করেছিলাম 2025 সাল যে কটা একটু ভালো কাটাবে সেটা হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি। হরর এক্সপিরিয়েন্স তো বিভিন্ন ঘটনা আমার কাছে আসছে। MBA পাস করা ছেলে, ও ঘরের মধ্যে দরজা বন্ধ করে পড়ে থাকে, সূর্যের আলোও দেখবে না, এবং ও উলঙ্গ হয়ে সবসময় ঘোরে ঘরের মধ্যে। এই যে রাস্তাঘাটে ধরো হচ্ছে লেবু লঙ্কা পড়ে থাকে, সব লেবু লঙ্কার উপর পা দিলেই কি আমাদের ক্ষতি হয় নাকি কিছু স্পেসিফিক লেবু লঙ্কার উপর পা দিলে? মানে তবে আমি বলে দিচ্ছি, সংসারে ভালো থাকার উপায়, সিদ্ধান্ত কিভাবে নেওয়া উচিত। আমরা রাত্রিবেলা সবাইকে নিয়ে বেরিয়েছি নাইট ওয়াক করতে, এটা একটা বড় অদ্ভুত ঘটনা পাইন ফরেস্টের মধ্যে। তখন রাত বাজে ওই 12:30, একটা গাড়ি করে আমরা একটা পাইন ফরেস্টের একটা উপর পর্যন্ত গেছি জায়গায়, ঘুটঘুটে অন্ধকার রাত্রিবেলা, টর্চ জ্বালিয়ে আমি সবার আগে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সাথে রানাদা, কৌশিক ওরা সবাই ছিল। লাস্ট যে জায়গাটায় দাঁড়িয়েছি, আমরা যে গাছটার নিচে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা ডালের সাথে 2-3টে পাতা, কন্টিনিউয়াসলি ডালটা এরকম করে ঘুরছে এবং অনেকক্ষণ ধরে ঘুরলো। আমরা সবাই একসাথে চোখের সামনে দেখেছি। এই সমস্ত ভিডিওস আপনারা পাবেন এই চ্যানেলেই পাবেন, প্রেতকথা এক্সপ্রেস 3 এর আগে পাবেন। ডিভোর্স হয়ে যাওয়ার পর ওয়াইফ বলো বা হাজবেন্ড বলো, সে ভাবছে যে আমারই দোষ, হয়তো আমার জন্যই সম্পর্কটা টেকে, আমি হয়তো সব দিক থেকে দোষী, আমিই টিকিয়ে রাখতে পারিনি। এবার যদি ক্রিকেট খেলার মতো করে আমরা সম্পর্ককে দেখি, যে ডিভোর্স হয়ে যাওয়াটা কোনো দোষ নয়, ডিভোর্স হয়ে যাওয়াটা একটা লস। কনসেপ্টটা একটু ক্লিয়ার করো তো, হোয়াট ইজ মাঙ্গলিক? মাঙ্গলিক হচ্ছে কারো কোনো মেয়ে যদি সপ্তমে মঙ্গল থাকে বা অষ্টমে মঙ্গল থাকে, তাদের অল্প বয়সে স্বামী মারা যায়, এবং দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে তারা শয্যাশায়ী সুখী হয় না। আমাদের নরেন্দ্র মোদী 2020 সালে যখন করোনা হয়েছিল বলেছিল যে ঠিক 9টা মোমবাতি জ্বালাতে বলেছিল, মনে পড়ে? ভালোবাসা বলে কিছু এখন আর হচ্ছে না, ভালো খেলা হচ্ছে। এটা দারুণ বলেছে। রানাদা যখনই আসে তখনই কিছু না কিছু এমন ইনপুট দেয় যেগুলো নিয়ে আমরা পরেও আলোচনা করি অনেকক্ষণ ধরে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতকথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকের এপিসোডে আমার সঙ্গে রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি রানা শাস্ত্রী। এবং রানাদার কাছে আমি সবার আগে পৌঁছই। কেমন লাগছে বলো? নতুন বছর, নতুন শুরু, গ্রহ নক্ষত্রের পরিবর্তন, মানুষের জীবনে নতুন পরিবর্তন। তো এর মধ্যে তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। নতুন চেম্বার হয়েছে তেঘড়িয়াতে? হ্যাঁ, নতুন চেম্বার তো অনেকদিন, 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল। প্রচুর লোকজনের তোমার প্রতি অনেক আশা, ভরসা, অনেক ভালোবাসা। তোমার ফেসবুক পোস্টগুলো সবসময় খুব এন্টারটেনিং, আবার তার মধ্যে প্রচুর প্রেডিকশনসও। হ্যাঁ, ফেসবুকে রিসেন্ট একটা পোস্ট করেছিলে, যেই পোস্টটাতে দেখছিলাম তুমি লিখেছিলে ভূমিকম্প হবে এই বছর প্রচুর, হ্যাঁ, এবং আগুন লাগবে, এবং বছরের শুরুতেই আমরা দেখছি যে ভূমিকম্প হলো ইন্ডিয়াতে, ভুটানে, আগুন লাগলো আমেরিকাতে, আরো বিভিন্ন জায়গায় লেগেছে। এই প্রেডিকশনটা যেটা তুমি করছো, এটা কি বাই অ্যাস্ট্রোলজি? বাই অ্যাস্ট্রোলজিক্যাল এবং তন্ত্র দুটোই। কারণ 2025 সাল বছরটা হচ্ছে মঙ্গলের বছর। 2+2। সবার প্রথমে একটু খুব সহজে জেনে নিই মঙ্গল গ্রহের কাজ কি, মঙ্গল গ্রহের জন্য কি হয় এবং মঙ্গল গ্রহের বছরে কি হবে, এই ব্যাপারটা। মঙ্গল হচ্ছে সৌরজগতে যে কটা গ্রহ আছে সবচেয়ে দ্রুততম গ্রহ হচ্ছে মঙ্গল, সবচেয়ে ফাস্ট। মানে মঙ্গল কাউকে মানে না, মানে এতটাই শক্তিশালী, মানে বলবান। যারা বলবান হয় তাদের মঙ্গল খুব ভালো থাকলে, বা নেতামন্ত্রী যারা হয় তাদের মঙ্গল যদি স্ট্রং থাকে তারা ভালো নেতামন্ত্রী হতে পারে। মঙ্গলের অনেক কাজ, মানে ইয়ং, যেটাকে আমরা বলি ইয়ং। মঙ্গলের ক্যারেক্টার হচ্ছে ইয়ং এবং প্রচণ্ড নিজের ইচ্ছে মতো চলার কাজগুলো করে মঙ্গল। তো এই বছরটা যে শুরু হলো 2025-এ, বছরের শুরুতে দেখাচ্ছে যে মঙ্গল এখন বকরি অবস্থায় রয়েছে। বকরি মানে বক্রগতি, মানে যে একটা যে গ্রহ যে স্পিড হয় ওই স্পিডটা নেই, হালকা হয়ে গেছে। মানে সে আগের ঘরে ফলগুলোকে দেবে, মানে যে ঘরে বসে, এখন কর্কট রাশি ঘরে বসে আছে এবং পুষ্যা নক্ষত্রে বসে আছে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। আচ্ছা, তো শনি মঙ্গল হচ্ছে এর আছে অ্যান্টি। তো এই জন্য এই যে আমি বললাম যে ভূমিকম্প হবে, বিভিন্ন জায়গায় আগুন লাগবে, দাঙ্গা লাগবে, খুন খারাপি বেশি হবে, মানুষ প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে পড়বে, ঝামেলা অশান্তি করবে,
এবং বিভিন্ন রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাবে, ভালো ভালো রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাবে এই 2025 সালটা। এটা মিনিমাম ধরো আরও 5 মাস, মানে মে মাস অবধি এরকম চলবে। আচ্ছা, তারপরে আবার এপ্রিলে আবার চেঞ্জ হচ্ছে, রাহুর ঘর পরিবর্তন করছে, শনি চলে যাচ্ছে মীন রাশির ঘরে। এবার তারপরে রাহু শনির খেলা চলবে একটা। রাহু শনির খেলায় কি হয়? রাহু শনির খেলা বিভিন্ন রকমের জায়গায় ঝামেলা অশান্তি লেগে যাবে, দাঙ্গা লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে, যেরকম অভয়ের কেসটা আমি প্রেডিকশন করেছিলাম যে অভয় এই বছর 2025 সালে একটা ইয়ে পাবে, জাস্টিস পাবে। তো এই জিনিসটা নিয়ে আবার একটা ইয়ে উঠবে, শোরগোল একটা শুরু হবে। এবং এই বছরে প্রচুর মানুষ আত্মহত্যা প্রচুর করবে। রিসেন্ট বছরের শুরুতেই আমরা দেখলাম আমাদের খুব প্রিয় ব্যান্ড ফসিলসের এক্স যিনি বেসিস্ট চন্দ্রমৌলিদা, উনি আত্মহত্যা করলেন। এবং এটা আমাদের মিউজিক সার্কিটের জন্য, ব্যান্ড সার্কিটের জন্য এবং গোটা শিল্পী জগতের জন্য অনেক বড় লস। অ্যাকচুয়ালি এগুলো হবেই, এটা একটা না, আরও অনেক কিছুই হবে। সদ্য তো জানুয়ারি মাসেই কতগুলো ইভেন্ট আমরা পরপর দেখলাম। হ্যাঁ, এটা শুরু হয়েছে, ট্রেলার হচ্ছে। এটা মানে মঙ্গল ওভারঅল সবসময় একটা উদ্বেগ তৈরি করে। হ্যাঁ, উদ্বেগ তৈরি করে। এবার যেহেতু বকরি অবস্থায় রয়েছে এবং শনির নক্ষত্রে বসে আছে, এখন এগুলো চলবেই যতক্ষণ না মঙ্গল যতক্ষণ নিজের মতো ইচ্ছা মতো রাখবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো হবে, খুব ফাস্ট হবে, মানুষের পরিবর্তনগুলো খুব ফাস্ট হবে, মানে গতিবিধিগুলো খুব ফাস্ট হয়ে যাবে। ধরো কোনো কাজ আটকে রয়েছে বা কোনো কিছু হয়েছে, বা তুমি কোনো কিছু কিনতে চাইছো, কিনতে পারছো না, বাধা আসছে বারবার করে, সেগুলো খুব ফাস্ট হয়ে যাবে। সেটা মার্চের 29 তারিখের পর থেকে ফাস্ট হবে। মানে শনিও 7.5 মকর ছেড়ে বেরোচ্ছে, ঠিক আছে, কুম্ভতে থার্ড স্টেজ চলবে, দ্বিতীয় চলবে হচ্ছে মিনের ঘরে, আর মেষের ঘরে প্রথম শুরু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই যে আমাদের টোটাল 12টা যে রাশি, 12টা রাশির মধ্যে 2025 সাল যে কটা একটু ভালো কাটাবে সেটা হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং মেষ রাশি। এই কটা রাশিগুলো ভালো কাটাবে। এবং বৃহস্পতি ঢুকে যাচ্ছে হচ্ছে তোমার জুন মাসে তোমার মিথুনের ঘরে ঢুকবে। ঠিক আছে, মিথুন রাশির দিকটা অনেকটা বেটার হবে। আচ্ছা, এই বছরটা মানুষকে প্রচুর সাবধানে চলাফেরা করতে হবে। প্রচুর অ্যাক্সিডেন্টেরও যোগ রয়েছে, তুমি দেখবে প্রচুর বড় বড় অ্যাক্সিডেন্ট হবে। 2024 যেমন প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা শুনতে পেয়েছি, কিন্তু 2025 আরও বেশি ঘটবে এইসব জিনিস মঙ্গলের জন্য। তার মানে মঙ্গল প্রচণ্ড রকমভাবে অ্যাক্সিডেন্ট, ঝগড়া, কারেজ, এই জিনিসগুলোকে এগুলোকে করবে। মানে এগুলো যোগে তৈরি হয়। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয় একটা রাহু মঙ্গলের যোগে, একটা হচ্ছে শনি মঙ্গলের যোগে। আচ্ছা, আবার অপারেশন হবে, বিভিন্ন রকমের অপারেশন, মেজর কোনো অপারেশন। এবং যাদের মঙ্গল জন্মছকে দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে আরও বেশি ক্ষতি হবে। আচ্ছা, এই বছরে মানুষকে আমার একটা সাজেশন, যে মানুষকে বলবো যে সোনা জাতীয় জিনিস কিছু ব্যবহার করতে। সোনা জাতীয় জিনিস, হ্যাঁ। এবং 9, মঙ্গলের সংখ্যা হচ্ছে 9, নিউমোলজিতে মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। আমাদের নরেন্দ্র মোদী যখন 2020 সালে যখন করোনা হয়েছিল, বলেছিল যে ঠিক 9টা মোমবাতি জ্বালাতে বলেছিল, মনে পড়ে? এবার নরেন্দ্র মোদীও কিন্তু 9টাকে খুব ফেভার করে। আচ্ছা, ঠিক আছে, এটা জানতাম না। হ্যাঁ, 9টা মোমবাতি বলেছে জ্বালাতে, মনে করে দেখো 2020 মানে এগিয়ে নিয়ে যাওয়া। মানে মঙ্গলটা তো সবসময় খুব ফাস্ট চলে, তো জিনিসটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যাও। নরেন্দ্র মোদী এটাই বলেছিল যে এই 9টা মোমবাতি, যে তোমরা এই টাইমে 9টার সময়, রাত 9টায় ঠিক 9টার সময় মোমবাতি জ্বালাবে। মঙ্গল, যেটা বললাম যে রাজনীতির দিক থেকে নেতাদের ক্ষেত্রে যে অনেক স্ট্রং হচ্ছে মঙ্গলের সংখ্যা। ঠিক আছে, এবার মঙ্গলের আরেকজন আছে, তার দেবতা, সেটা হচ্ছে হনুমানজি। যারা হনুমানজি পুজো করবে মঙ্গলবার করে, এবং মঙ্গলবার করে যারা নিরামিষ খাবে, তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। মঙ্গলের দোষ থেকে তারা অনেকটা বাঁচবে। যাদের মঙ্গল ডিস্টার্ব আছে তারা কিন্তু এই মঙ্গলবার নিরামিষ খাওয়া, হনুমানজিকে পুজো করা। আচ্ছা, এই যে বলে যে মঙ্গল দোষ থাকা, উচ্চ মঙ্গল দোষ, নিম্ন মঙ্গল দোষ, এইটার সাথে কি এই মঙ্গলের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, একই তো। মানে যার উচ্চ মঙ্গল দোষ আছে তার ক্ষেত্রে কি হবে? দেখো, উচ্চ মঙ্গলটা একটা পাওয়ারফুল গ্রহ, তো এবার যার উচ্চ মঙ্গলের জিনিসটা আছে, তার বাধা যে জিনিসগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে চলে যাবে, বাধা কাটিয়ে দেবে। মানে ধরো এক একটা জায়গায় এরকম এক একজন মঙ্গল যেরকম তার বসে থাকে, যেমন নিম্ন মঙ্গল, তোমার ধরো মকরের ঘরে যদি মঙ্গল বসে থাকে, সেটা নিম্ন মঙ্গলের দোষ বলে, যেটা আমরা বলি আর কি। মাঙ্গলিক অষ্টমে যদি মঙ্গল থাকে কারোর, বা কারোর সপ্তমে থাকে, কারোর লগ্নে থাকে, বা চতুর্থে, এটা হচ্ছে, বা দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, মাঙ্গলিক আমরা যেটাকে বলি।
তো এই মঙ্গলটা যখনই পাওয়ারটা যখন আর কি, এখন তো বকরি অবস্থা রয়েছে, সেরকম কিছু পাবে না, কিন্তু যখন বকরি থেকে যখন মার্গী হবে তখন কিন্তু এই ফল, যে ভালো যে ফলগুলো মঙ্গলে, সে তারা কিন্তু উপভোগ করবে। ঠিক আছে, বিভিন্ন জনের কাজের পরিবর্তন ঘটবে, সবচেয়ে বড় কথা মানুষের জীবনে আমূল পরিবর্তন করবে 2025 সালে মঙ্গলের জন্য মানুষকে খুব ফাস্ট করে দেবে। ওকে, বোধহয় আমিও বুঝতে পারছি আমাদের প্রোডাকশনে অনেক কিছু এখন ফাস্ট হচ্ছে, তাড়াতাড়ি আমরা কাজ করছি, অনেক কিছুই ফাস্ট হবে। তুমি মিলিয়ে দেখবে আমার কথাগুলো, যে আমি প্রেডিকশনগুলো বললাম এই ঘটনাগুলো ঘটবে 2025-এ, সেই কটা ঘটনাই ঘটবে। আমি বলেছি সুনামিও করতে পারে। হ্যাঁ, তুমি তো ফেসবুকে লিখেছিলে। আমি যা লিখি ওপেন লিখি একদম, সেটা তো দেখেইছি। ঠিক আছে, আমি ওপেন লিখি, আমার কোনো ওই লুকিচুরের লেখা আমি ভয় পাই না। আমি তোমার এই লেখার ব্যাপারে বা ফেসবুকের ছবির ব্যাপারে আসবো, তার আগে আমি তোমার কাছ থেকে একটা হরর এক্সপিরিয়েন্স শুনি। রিসেন্ট টাইমে প্রচুর তোমার কাছে মানুষজন আসেন সাহায্য চাইতে, এবং সেখান থেকে কোনো একটি ঘটনা তুমি যদি তুলে ধরো। হরর এক্সপিরিয়েন্স তো বিভিন্ন ঘটনা আমার কাছে আসছে। বলো। আর রিসেন্ট তারাপীঠে, যা বলতে মন চায় তাই বলো। তারাপীঠে আমি যাচ্ছি কাজ করতে হবে হররের। আজ থেকে 1.5 মাস আগে আমার কাছে একজন ভদ্র মহিলা, একজন ভদ্রলোক আমার কাছে আসেন, মানে বয়স্ক। তো আমাকে বলছে যে আমার ছেলেকে আমি ঘর থেকে বের করতে পারছি না। আমি কেন, কি হয়েছে? তো ছেলে MBA পাস করা ছেলে, ও ঘরের মধ্যে দরজা বন্ধ করে পড়ে থাকে, সূর্যের আলোও দেখবে না। আচ্ছা, বলছে সূর্যের আলো দেখলেও সমস্যা হয়। ওই জন্য অন্ধকার করে ওইখানেই খাওয়া দাওয়া করছে, ওইখানেই ঘুমিয়ে পড়ছে, ওইখানেই পায়খানা বাথরুম করে ফেলছে। হ্যাঁ, এরকম। এবং ও উলঙ্গ হয়ে সবসময় ঘোরে ঘরের মধ্যে। ওকে এমনভাবে প্রেত চালান করে দেওয়া হয়েছে ওর শরীরে, ও আর কিছু ভালো লাগে না ও এইসবের মধ্যে। আমি বললাম ঠিক আছে, তো আপনি নিয়ে আসুন তার ছেলেকে। বলছে না, ছেলে তো আসতেই চাইছে না, ছেলেকে কী করে নিয়ে আসবো, তো জামা কাপড়ই পরতে চাইছে না। তাই বললাম ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমাকে ঘটনাটা পুরো খুলে বলুন, তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে সাহায্য করব। তো আমাকে বলল ওরা কোনো সময় তারাপীঠে গেছিল, তারাপীঠে কিছু অঘরীতান্ত্রিক ওখানে বসে ক্রিয়া করছিল মুন্ডমানিনী তলায়। তো সেই সময় ও কি করেছিল, ওই আগুনের সামনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে যজ্ঞটা দেখছিল। ওই যজ্ঞটা দেখার পরে সে এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে ব্যাপারটা হয়েছে যে অঘরীতান্ত্রিকরা যখন কোনো প্লেস করে, মানে ওরা যখন করে, তারা তো কোনো কিছু পরিবর্তন করে, মানে তো ছেড়ে দেয় কারো বসেই। তো সেই জিনিসটা ওর উপরে অ্যাটাক করিয়ে দিয়েছে, আর ওইখানেই সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ও তারপর থেকে ওই অত ভালো ছেলে, MBA পাস করার ছেলে, মানে চাকরি করবে, এই করবে, ও আস্তে 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 এরকম ঝিমিয়ে পড়তে শুরু করে দিল। ওর কিছু ভালো লাগে না, খেতে পারে না, হ্যান না ত্যান না, এরকম অবস্থা। তারপরে নিজেই বাড়িতে একা সব ভাঙচুর করে ফেলছে, এরকম ঘটছে। এবার মা বাবা তো চিন্তায় পড়েছে কি হবে কি না হবে। কলকাতাতেই থাকে। আচ্ছা, ঠিক আছে। তো আমাকে শুনলাম, আমি শোনার পর বললাম যে তোমার বাড়িতে একটা সমস্যা ঢুকে গেছে, যেই কারণের জন্য তোমার ছেলে এইগুলো করে বেড়াচ্ছে। তো তুমি একটা কাজ করো, তুমি রক্ষাকালী পুজো করো। রক্ষাকালী পুজোর নিয়ম হচ্ছে তোমাকে রাতে পুজো করতে হবে, সূর্য ওঠার আগে ওই ঠাকুরকে ভাসান দিয়ে দিতে হবে, সেটা তুমি বাড়িতে রাখতে পারবে না। আচ্ছা। তো রক্ষাকালী পুজো করতে আমি এইগুলো বলেছি। দেখবে অনেকের পারিবারিক অশান্তি ঝামেলা, যে বছর মারা যাচ্ছে, দেখবে অনেকে বলে যে আমার বছরে এরকম প্রচুর লোক মারা যাচ্ছে, এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি রিসেন্ট ফেসবুকে আমার এক ফ্রেন্ডের এরকম পোস্ট দেখলাম, ও বলছে আমি জানি না আমার সাথে কি হচ্ছে, কিন্তু মানে হি ইজ পপুলার, তো ও বলছে যে আমার এরকম এ মারা গেছে, ও মারা গেছে, শরীর খারাপ হয়ে গেছে, এর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরপর বলছে আমি জানি না আমার জীবনের সব থেকে ব্যাড ফেস চলছে। তো এই কারণে যেন রক্ষাকালী পুজো করতে হয়। ওকে, কারণ আমাদের এই রক্ষাকালীর হিস্ট্রিটা অনেক বড়, তো এত বড় বলা যাবে না। তো সেই কারণে আমি বলেছি, কারণ এটা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিল যে যখনই দেখছো যে কোনো ব্যক্তি পারছে না, তখন তুমি তাই করো, ঠাকুরের দোহাই তুমি দিয়ে দাও যে সে রক্ষাকালী, মানে সে রক্ষা করছে, কথাই আছে রক্ষাকালী, সে তোমাকে রক্ষাই করবে। হ্যাঁ, পুরোহিতটা যাতে ভালো হয়, কারণ এখনকার পুরোহিতরা তো পুজোর তো কী পুজো করে আমি নিজেও জানি না, কি ছাতার মাথা কী করে, সে কতক্ষণে পালাবে সেই চিন্তা ভাবনাই করে থাকে, পুজো করার আগে দক্ষিণা সে থাকে। তো যাই হোক, তার ব্যক্তিগত বিষয়।
এই পুজো যারা করতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি তাদের বাড়িতে কোনো অশুভ জিনিস এরকম কিছু ঘটবে না। এবার বাড়িতে ঝামেলা অশান্তি যদি থেকে থাকে এগুলো মিটে যাবে। আচ্ছা, রক্ষাকালী পুজো। তারপরে করলো কি, ওই মহিলা বাড়িতে রক্ষাকালী পুজো করলো। এবার রক্ষাকালী পুজোতে ও যাবে না, ও ঘরের মধ্যে দরজা বন্ধ করেই বসে রয়েছে, আজকে তুমি বাড়িতেই পুজো করতে হবে। তারপরে যে রক্ষাকালী পুজোটা হলো, আবার ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে ওর আস্তে 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 পরিবর্তন করতে শুরু করলো। আচ্ছা, কিরকম? ঘর থেকে বেরোচ্ছে, কথা বলছে, শুধু রক্ষাকালী পুজো করেই। আর আমি কিছু ক্রিয়া আমি করেছিলাম ঘরের মধ্যে বসে, যাতে ও আমার কাছে আসে, যেন ওকে বাঁচাতে পারি, নতুন একটা জীবন দিতে পারি। তখন ও রিসেন্টলি মানে 2 সপ্তাহ আগে আমার কাছে নিয়ে এসছে। দেখলাম ছেলেটা এরকম জামা কাপড় পরে, বলে কি আমি কী করে নিয়ে আসবো বলুন তো, এই জামা কাপড় পরতে চায় না, এই পরতে চায় না। আমি দেখুন আমার কাছে যখন বলবেন ও ঠিক নিশ্চয়ই আসবে। তারপর আমার কাছে হাত জোর করে, দাদা আমাকে বাঁচান, আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হয়, মাথায় যন্ত্রণা করছে, পেটে যন্ত্রণা করছে। তারপর পেটে ওষুধ করা ছিল, সেটাকেও আমি তুলিয়েছি। আমি ওকে ডেট দিয়েছি এই সামনে 20 তারিখে, ওকে আমি পুরো এইটাকে পুরো ছাড়াবো, জানুয়ারি মাসে। মানে পডকাস্টটা যখন হবে ততক্ষণে হয়তো ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আমরা আশা করি। হ্যাঁ, ও সুস্থ হয়ে যাবে। মানে ওকে আমি সুস্থ একটা জীবন দিতে চাই। ওকে যেই সব ক্রিয়াগুলো, ওকে প্রেত যে ক্রিয়াগুলো ওর শরীরে করে রেখেছে, যেই কারণের জন্য আজকে দেখো একটা মাকে তার কোলে যে তার সন্তানকে ফিরিয়ে দিই, এর চেয়ে বড় আশীর্বাদ এর চেয়ে আমার পৃথিবীতে লাগে না। ঠিক আছে, কেউ না দেখুক, ঈশ্বর তো দেখছে। ঠিক আছে। এই যে রাস্তাঘাটে ধরো হচ্ছে লেবু লঙ্কা পড়ে থাকে, হ্যাঁ, এটা খুবই বাজে। এর উপর দিয়ে পা দিয়ে আমরা অনেক সময় চলে যাই, কারণ আমরা দেখতে পাই না। হ্যাঁ, তো সব লেবু লঙ্কার উপর পা দিলেই কি আমাদের ক্ষতি হয় নাকি কিছু স্পেসিফিক লেবু লঙ্কার উপর পা দিলে? মানে তবে আমি বলে দিচ্ছি, টাটকা লেবু লঙ্কা থাকে, আর এটা দেখবে পুরনো শুকিয়ে গেছে, এগুলো দেখবে সব দোকানে যে টানানো থাকে, ওগুলো ছুঁড়ে রাস্তার মধ্যে ফেলে দেয়। অ্যাকচুয়ালি ফেলাটা উচিত নয়, সে নজর লাগানোর জন্য কিন্তু লেবু লঙ্কা লাগাচ্ছে, আবার সে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কাজ মিটে গেছে, ফেলে দিয়েছে। আবার যারা তান্ত্রিকরা আছে তারা কারোর মাধ্যম দিয়ে তুমি ওর রাস্তা দিয়ে যাও, তুমি এখানে ফেলে রাখো। মানে তোমার যে কিছু চালান, মানে তোমার রোগে ভোগে, জানো তো। তোমাকে একটা কথা বলি, ধরো তোমার শরীরে কোনো রোগ রয়েছে, তুমি কোনো তান্ত্রিকের কাছে, খুব শক্তিশালী পাওয়ারফুল তান্ত্রিক, আতিপাতি তান্ত্রিক হবে না, সে তোমার রোগটা কিন্তু অন্যের উপর ট্রান্সফার করে দিতে পারে। তার ক্রিয়া হচ্ছে লেবু লঙ্কা, শুধু লেবু লঙ্কা। হ্যাঁ, ওর মধ্যেই ক্রিয়া করে দেবে, মানে যে পারাবে তার মধ্যে চলে যাবে জিনিসটা, এবং তার গিয়ে হঠাৎই শরীর খারাপ শুরু হয়ে যাবে, এই জন্য ছোটবেলা থেকে শুনে এসেছি যে লেবু লঙ্কা পাড়াতে নেই। ঠিক আছে, এইগুলো সব ক্রিয়া দেখ 3 মাথার মোড়ে ফেলে রেখে দিয়েছে। ওইসব জায়গাতেই বেশি পড়ে থাকে। হ্যাঁ, 3 মাথার মোড়ে, 4 রাস্তার মোড়ে দুপুরবেলা এরকম ফেলে রেখে দিয়েছে, সিঁদুর মাখানো লেবু যে পারাবে তার গেল শেষ। এ ভয়ঙ্কর জিনিস। মানে আমি এগুলো করে 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 অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি সারাদিনই কোনো না কোনো প্রেত কেস আসছি আমার কাছে। মানুষের মধ্যে কত হিংসে না, মানে একজন মানুষ আরেকজনের ক্ষতি করার জন্য বা নিজে কোনো প্রবলেম থেকে বাঁচার জন্য অন্যকে আরেকটা প্রবলেমে ফেলে দিতে মানুষজন কিরকম ভাবে যায়, আমি ওটাই বড় অবাক হই। এবার রিসেন্টলি একটা কেস এসছে, শুনি, বলো। এই কেসটা এসছে, ওরা একটা মহিলা আমার কাছে আসে, আমার উত্তরপাড়ার চেম্বারে আসে। মহিলাটা বলছে আমার বাড়িতে কালপুরুষ আছে। কালপুরুষটা কি? কালপুরুষ একটা আত্মা। কোনো স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য আছে? ওটা আলাদা এরকম বৈশিষ্ট্য আছে। দেখো, আত্মাকে তো আর বৈশিষ্ট্য করে দেখানো যাবে না যে আমি দেখাবো আত্মাকে। কালপুরুষ আছে। আমি এক ধরনের কালপুরুষ আয়নার কথা শুনেছিলাম, কালপুরুষ দর্পণ। বলছে যে যেই দর্পণে নাকি, এটা আমার শোনা, দেখা যায় দর্পণে নাকি কালপুরুষকে দেখা যায়, মানে তার অনেক পুরনো আত্মা এগুলো থাকে, যারা পুরনো। এটা কি সত্যি? মানে দর্পণ? হ্যাঁ, সত্যি, এগুলো দেখা যায়, কিন্তু কতটা সত্য সেটা যেমন বলা সম্ভব না। আমি নিজেও সেই আয়না নিয়ে দেখেছিলাম, বাট কিছু পাওনি, কিছু পাইনি, পাবে না। সবাইকে তো সবকিছু না, তাকে ডাকতে লাগে আলাদাভাবে, সিস্টেম আছে। আচ্ছা, আমি তোমাকে ডাকার সিস্টেম আমি পরে বলে দেবো। না থাক, আমি ডাকবো না। ঠিক আছে, তুমি দরকার তো যাই হোক, যে যেমন আছে সে ভালো থাক। তো বলছে আমাদের বাড়িটা এরকম, বলছে এরকম সাইড দিয়ে ঢুকে ও রাস্তা দিয়ে চলে যায়, পাশ দিয়ে, কাউকে কোনো ডিস্টার্ব করে না। রিসেন্টলি ওর বাড়িতে এরকম দেয়াল করে দিয়েছে, বলছে সে এখান থেকে যেতে পারছে না, সে আটকে যাচ্ছে। ঠিক আছে, তো ওনার হচ্ছে যমজ ছেলে, মানে 2 ছেলে, ওই 11 কি 12 বছর বয়স হবে।
এবার ওই ছেলে দুটো একটু শরীর খারাপও ভুগছে, বাড়িতে কেউ না কেউ শরীর খারাপ হচ্ছে, কেউ না কেউ মারা যাচ্ছে, সব ছেলেরাই মারা যাচ্ছে, এরা কেউ মরছে না। এবার ছেলেটা একটা গাছ দেখতে পেয়েছে, মানে ও যে আত্মাটা ওকে গাছ দেখিয়েছে একটা, শুধু ছেলেটাই দেখতে পাচ্ছে, বাড়ি কেউ দেখতে পাচ্ছে না। ও মাকে গিয়ে বলছে মা দেখো আমি একটা গাছ দেখতে পাচ্ছি, আমি একটা গাছ দেখে এসেছি। বলছে কোথায় দেখেছিস, দেখা আমাকে। বলছে এই তো এখানে রেখে দিয়ে এসেছি, ওইখানে রেখে দিয়ে এসেছি। মানে সত্যি কথা বলছে না, মানে বলতে দিচ্ছে না ওকে, যেহেতু আত্মা ওকে দিয়ে অন্য কথা বলিয়ে দিচ্ছে। মা তো সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছে কোথায় গাছ, আমি কি বলছে মা এই গাছটা বড় হবে আর এক একটা করে ফল দেবে, আর আমরা এক একজন করে মারা যাব। ওই বাড়িতে এক একটা করে ফল হচ্ছে, 3 জন ব্যক্তি মারা গেছে আর সব পুরুষ মরছে। বলছে মা এবার আমরা সবাই আরো বড় হবে, আরো ফল দেবে, আমরা আস্তে আস্তে সবাই মরে যাবো। হ্যাঁ, এটা হাওড়ার একটা ঘটনা। তো আমাকে বলছে দাদা আপনি বাঁচান আমাদের, আমি কি করবো বুঝতে পারছি না। তো আমি বললাম যে দেখো আমি তোমাদের বাড়িতে আমি যাবো না। বলছে তুমি না গেলে কি করে হবে? না আমি যাবো না, আমি গেলে তোমাদের আরো সমস্যা হয়ে যাবে, কারণ হয়তো আমার কিছু হবে না কিন্তু আমি পা রাখাতে আরো ডিস্টার্ব হয়ে যাবে। বলছে আমি তোমার কাছে অনেকবার আসার চেষ্টা করছিলাম, যতবার তোমার নিয়ে আলোচনা করেছি বাড়িতে, আমি ততবারই আসতে পারিনি। আজকে কিছু না বলে আমি এসেছি, মানে কোনো প্ল্যান ছিল না যে তোমার কাছে আসবো। আমি যে দোকানে যাচ্ছি, মানে আমি যে বলছে যে আমি এখানে যাবো আটকে দিচ্ছে, যখন বলছে দোকানে যাবো কেনাকাটি করতে তখন যেতে দিচ্ছে, বলে আমি মিথ্যা কথা বলে এখানে এসে আমি আলোচনাগুলো করছি। আমি তা ঠিক আছে, শুনতে পাচ্ছে বাড়িতে পুরো শুনে ফেলছে, মানে সঙ্গে সঙ্গে সেই কাজগুলো ঘটিয়ে দিচ্ছে। তো আমি বলেছিলাম যে আমাকে ফোন করতে, এখনো পর্যন্ত ফোন করতে পারিনি, ওই বাড়িতে আটকে রয়েছে। তুমি মানে তারা এখনো আসতে পারেনি তোমার না, আসতে পারছে না, মানে একবারে এসেছিল, আমি বলেছিলাম বাড়িতে গিয়ে ফোন করতে। পরের পডকাস্টে আমরা শুনতে পারবো যে হ্যাঁ পরের বছর কি হয়েছে আমি শোনাবো। কিন্তু এটা খুবই ক্রিপি, মানে তুমি একা একটা জিনিসকে দেখতে পাচ্ছ এবং দেখে মানে তুমি ভাবো একটা ছেলে যদি বলে যে ফল হবে আমরা সবাই গায়ে যাবো, আমার এখন গায়ে কাটা দিল আমার এটা শুনে, যে কত ইজিলি ব্যাপারটাও বলছে যে মা দেখো এটা করে গাছে ফল হবে আর এক একজন করে আমরা মারা যাবো। তোমার ওই ঘটনাটা মনে আছে? আমরা এবার প্রেতকথা এক্সপ্রেস 2-তে গিয়েছিলাম একসাথে। তো প্রেতকথা এক্সপ্রেস 2-তে একটা ঘটনা ঘটেছিল রাত্রিবেলা। তখন কটা বাজে? তখন হচ্ছে ওই 1-1:30 বাজে। তানভীর ভাই আর একজন ভদ্রমহিলা ছিলেন, তৃষা নাম বোধ হয়, উল্টো দিকে ওর নাম বোধ হয় তৃষা, আমি জানি না ভুল বলছি কিনা, তো আমি তৃষা বলেই অ্যাড্রেস করছি। তৃষা আর তানভীর ভাই কথা বলছিল, বলতে বলতে হঠাৎ করে তৃষা আমাকে বলছে গৌরবদা তোমাকে দেখতে পেয়েছি, তুমি একটা জিনিস করো দেখো, বলে আমাকে একটা হিটার লাইটার দেয়। তো বলছে হিটার লাইটারটা না তুমি যেখানে ইচ্ছা জ্বালাও দেখো জ্বলবে, কিন্তু তুমি আমার ঘরের দরজা, মানে ওরা যে হোমস্টেটাতে ছিল, বলছে ওই হোমস্টের দরজার সামনে গিয়ে হিটার লাইটারটা জ্বালাও, তাহলে দেখবে জ্বলবে না, আর সব জায়গায় জ্বলবে। তো আমি তো প্রথমে ভেবেছি দেখি কি হয়, এবার আমি তো গেছি, আমি তো সব জায়গায় জ্বালিয়ে আগে দেখে নিয়েছি জ্বলছে। ঘরে ছিলাম তখন, তুমি ঘরে ছিলে, তারপর তুমি বেরিয়ে এসেছি। তারপর আমি গিয়ে ওর ঘরের দরজার সামনে হচ্ছে ফার্স্ট টাইম যে জ্বালালাম, জ্বললো না, লাইটটা জ্বলেনি, লাইটারটা জ্বললো না। আমি সত্যি কথা বলছি সেই সময় আমার বুকটা বেশ কেঁপে উঠেছে, যে আরে জ্বললো না কেন। তো ওদের ঘরেই নাকি সেদিন সন্ধেবেলা একটা ঘটনা ঘটেছে, যে ওরা আমার শো দেখছিল সেই সময় ওপর থেকে, তো বলছে যে ওদের কিছু খাবারের উচ্ছিষ্ট পড়েছিল আর কি। তো বলছে যে ওই উচ্ছিষ্ট কিছু নাকি নেই, পুরো ফাঁকা প্লেট, পরিষ্কার প্লেট, মনে হচ্ছে কেউ পুরো চেটে পুটে সার্ভ করে দিচ্ছে, ওরকম প্লেট ঘরের মধ্যে রয়েছে। ও তো তোমাকেও বলছিল এই ঘটনাটা। তারপর তুমি গেলে ওখানে, তুমি কি ছিল ওখানে, মানুষের হালকাও হয়ে গেল, যেটা ভালো লাগছে। হ্যাঁ তুমিও ফিল করছিল কি? অ্যাকচুয়ালি দেখো তোমরা যেখানে গেছিলে শিটং বা ডাউহিল যেসব জায়গা, মানে প্রচুর আত্মার জায়গা। তুমি বা মানুষ কি বিশ্বাস করে আমি জানি না, এখন দেখবে ম্যাক্সিমাম এই ভূত প্রেতের যে ঘটনাগুলো ঘটছে ম্যাক্সিমাম ফ্ল্যাটে কিংবা কারোর বাড়িতে দেখবে দাদা আমার বাড়িতে এরকম হচ্ছে, আমার বাড়িতে ওরকম হচ্ছে। এই কালকে একজন এসেছিল আমার কাছে, বলছে দাদা বাথরুমে সাবার চালিয়ে স্নান করলাম, করে গাটা মুছছি, শাওয়ারটা বন্ধ ছিল, যে আমি দরজা দিয়ে বেরোতে অটোমেটিক শাওয়ার খুলে গেল, এই শাওয়ার চালিয়ে চলে গেল। এই ধরনের ঘটনা প্রচুর শুনতে, খালি গায়ের মধ্যে আঁচড় মারছে, 3টে রকম দাগ আঁচড় মেরে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা বাড়িঘর এমন 4 জায়গা করে ফেলছি যে ওরা যে নিরিবিলি যে কোনো জায়গায় গিয়ে ওরা বসবাস করবে সেটা ওরা পাচ্ছে না, সেই ভূষণ্ডির মাঠটা আর নেই ওদের কাছে। এবার মানুষ করছে কি, যে বাড়িঘরটুকু তৈরি করছে, কেউ বাস্তু মেনে করছে তো ভালো, আর যারা বাস্তু মেনে করছে না, মানে নর্মালি ন্যাচারাল নিজের ইচ্ছা মতো তৈরি করে ফেলছে, তাদের বাড়িতেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। কেউ পূর্ব দিকে পায়খানা বাথরুম করে ফেলছে, ঈশান কোণে পায়খানা বাথরুম করে ফেলছে,
এগুলো ঘটছে। এবার শিটংয়ের ব্যাপারটা পুরোটাই আলাদা। ওইখানে জায়গাটা পুরো দেখো ফাঁকা, মনে হয় কিলোমিটারে কিলোমিটারে মানে কয়েকটা লোক এরকম, বিকাল বেরোতে কিচ্ছু দেখা যায় না, ফাঁকা ধুধু করছে। তো এইসব জায়গায় ওরা থাকবেই। এবার খাত থেকে অনেক মানুষ পড়ে মরছে, হচ্ছে আত্মাদের তো একটা জায়গা থাকার জায়গা লাগবে রে বাবা। তারপর ওই ঘটনাটা মনে আছে রাত্রিবেলা যখন আমরা নাইট ওয়াক করতে গেলাম, হ্যাঁ এটা একটা বড় অদ্ভুত ঘটনা। এই সমস্ত ভিডিওস আপনারা পাবেন এই চ্যানেলেই পাবেন, তবে এটা এখন নয়, প্রেতকথা এক্সপ্রেস 3 এর আগে পাবেন। সেই সময় যারা যারা যেতে চান আমাদের সঙ্গে প্রেতকথা এক্সপ্রেস 3-তে, তারা সেই সময় ওখান থেকে আমাদের প্রেতকথা এক্সপ্রেস 3 এর জন্য বুকিংও করে নিতে পারবেন। তো এখন আপাতত শুধু ঘটনাটা বলি। আমরা রাত্রিবেলা সবাইকে নিয়ে বেরিয়েছি নাইট ওয়াক করতে পাইন ফরেস্টের মধ্যে। তখন রাত বাজে ওই 12:30 একটা ওরকমই সময়। আমাদের সাথে এবার তো আমরা টোটাল 73 জন গিয়েছিলাম এবং প্রায় সবাই মিলে আমরা গেছি গাড়ি করে। আমরা একটা পাইন ফরেস্টে একটা উপর পর্যন্ত গেছি জায়গায়, এবং সেই জায়গায় দাঁড়ানোর পর আমরা ওখান থেকে আমাদের দর্শকদেরকে সবাইকে নামিয়েছি। ঘুটঘুটে অন্ধকার রাত্রিবেলা, হাতে কয়েকটা টর্চ রয়েছে। আমরা টর্চ জ্বালিয়ে আমি সবার আগে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সাথে রানাদা, কৌশিক ওরা সবাই ছিল। কিছুটা হেঁটে যাওয়ার পর একটা জায়গায় দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়ে আমরা বিভিন্ন ভৌতিক আলোচনা হচ্ছে। কেউ একজন আসছে, তার এক্সপিরিয়েন্স বলছে, আবার কিছুটা নিচের দিকে ফরেস্টের মধ্যে দিয়ে নিচের দিকে আবার কেউ একজন বলছে। এইভাবে যখন আমরা লাস্ট যে জায়গাটায় দাঁড়িয়েছি, তারপর আমরা গাড়িতে উঠে গেছিলাম, সেখানে কোনো হাওয়া ছিল না, কিচ্ছু ছিল না। শুধুমাত্র আমরা যে গাছটার নিচে দাঁড়িয়েছিলাম, ওই গাছটার একটা পাতা, মানে 2-3টে পাতা ছিল, ওই একটা ডালের সাথে, ছোট্ট একটা ডালের সাথে 2-3টে পাতা, ওই ডালটা কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ডালটা এরকম করে ঘুরছে এবং অনেকক্ষণ ধরে ঘুরলো। আমরা সবাই একসাথে চোখের সামনে দেখেছি, কিন্তু আশপাশের কোনো ডাল নড়ছে না, হাওয়া নেই, কোনো হাওয়া নেই, কিছু নেই। তুমি সেই সময় তুমি দাঁড়িয়ে ওখানে কথা বলছিলাম, সেই সময় একটা স্টোরি বলছিলাম। হ্যাঁ, তুমি একটা স্টোরি বলছিলে, ওটা কি বলবো? হ্যাঁ, ওই ঘটনাটা না, ওই ঘটনাটা বলো না। ওই ঘটনাটা তুমি বললে ওই যখন ভিডিওটা রিলিজ করবে না, তখন লোকে আনন্দ ভালো লাগবে না, পাবে না। তারপরে আমার বউয়ের সঙ্গে যে ব্যাপারটা ঘটলো, কি হয়েছিল ওদের সাথে? আমরা যে রুমটা নিয়েছিলাম ইয়েতে, তোমরা যেটা মানে পাশে যে রুমটা নিয়েছিলাম, বাথরুমে যাবে বলে ও দরজাটা এরকম খুলতে গেল, দরজাটা অটোমেটিক কেউ খুলে দিল, যে মনে ওয়েলকাম জানালো যে আসো। তবে আমরা প্রেতকথা এক্সপ্রেস টোতে খুব মজা করেছি, এবং ওকে আঁচড়ও দিয়েছিল। হ্যাঁ, পায়ে আঁচড় দিয়েছিল। আরে বাবা। তারপরে ও আমাকে বলছে, তারপর তো ওইখান থেকে আমি ঘুরতে চলে গেলাম তোমার নর্থ বেঙ্গলে, ডুয়ার্সে। হ্যাঁ, তারপর ডুয়ার্সে গিয়ে তুমি আর বৌদি একটা ছবি পোস্ট করলে, যেটা নিয়ে আবার অনেকে কন্ট্রোভার্সি করলো। ওটা নিয়ে কিছু বলতে চাও? দেখো, এগুলো হচ্ছে, দেখো আমি সবচেয়ে বড় কথা কি জানো তো গৌরব, তোমার ছবি নিয়ে কন্ট্রোভার্সি করছিল, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। আমি এইটুখানি মানুষের ভাবি না যে ঘড়ির কাঁটা কিন্তু ঘড়ির মতো চলতেই থাকে, যে সময় সময় মতো চলছে। এরা সময়ের সঙ্গে না গিয়ে এ ফালতু মানুষদের সঙ্গে উল্টো করতে থাকে সবসময়, যে মানুষের ফালতু যে এত সময় মানুষের, যে মানুষকে কিছু একটা বলবো, সময় নষ্ট করব। দেখবে এদের জীবনে কিছু হয় না। না, আমার যেটা মনে হয়, মানুষের মনে না একটা বড় মিসকনসেপশন তৈরি হয়েছে। আমি এটা একটু আলোচনা করি এটা নিয়ে। মানুষের মনে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে যে যিনি সাধক বা যিনি তান্ত্রিক বা যিনি অ্যাস্ট্রোলজার, বিশেষ করে সাধক, যিনি সাধু মানুষ, তার কখনো সংসার থাকতে পারে না, তার পরিবার থাকতে পারে না, এবং তিনি ওই জঙ্গলে বসে বা কোনো হিমালয় পর্বতের কোনো গুহায় বসে তিনি। আমার একটা কথা আছে, সাধক মানে সাধু কে বলেছে? সাধক মানে সাধু কে বলেছে? তুমি যদি এখন শিবের সাধনা করো, তাহলে তুমি গোপালকে ভালোবাসো, গোপালের সাধনা করছো, তার মানে তুমি কি সাধু হয়ে গেলে? সাধু আলাদা জিনিস। মানে আমার মনে হয় যে আমি তাকে ওয়ার্শিপ করি, আমি তাকে ডাকি। তুমি ডাকো, তুমি তাকে মন থেকে ডাকো, তাকে তুমি তার কাছে কিছু পেতে চাও, বা তাকেই আমার জীবনে। আমি যেরকম কামাখ্যা মায়ের সাধনা করছি, আমি কামাখ্যা মায়ের কাছে কিছু পেতে চাই, আমি মানুষের জন্য কিছু করতে চাই। কিন্তু সংসারও তো অনেক বড় সাধনা। হ্যাঁ, কারণ রাম প্রশাসন করেনি মানুষ সংসার। এখনকার দিনে মানুষ সংসার বাঁচিয়ে রাখতে পারে না, টিকিয়ে রাখতে পারে। সংসার তো সবচেয়ে বড় ধর্ম, এর চেয়ে তো বড় ধর্ম কিছু নেই। কথাই তো রাম প্রশাসনই তো যে সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। তো সংসার ধর্ম টিকিয়ে রাখতে পারছে না মানুষ এখন, পারছে না তো। বিয়ে করছে ঘন ঘন ডিভোর্স, মানে 10টা বিয়ে করলে মানে 30টা ডিভোর্স, এরকম ব্যাপার হয়ে গেছে। এক একজন মানুষের 3টে করে বিয়ে হচ্ছে। আমরা তো অভিনেতা নেতাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তো কি হবে, কিছু করে কলির শেষ, তো কলির শেষ হতে চলছে তো। এই যে আচ্ছা, তুমি আমাকে বলো যে সংসার যেহেতু একটা সাধনা, মানে আমি সংসারকে সাধনার জায়গাতেই রাখি, কারণ সংসারে সবার সাথে চলতে গেলে যে লেভেল অফ মাইন্ডসেট দরকার হয় বা যতটা ঠান্ডা মাথা রাখার দরকার হয়, আমরা কিন্তু সচরাচর পারি না এটা। তোমাকে সংসারে চলতে গেলে তোমাকে বিভিন্ন রকম কথা শুনতে হবে, বিভিন্ন রকমের চাপ নিতে হবে। সবাই আছে,
যে সাধনার ক্ষেত্রে যেটা বলছি, যে আমরা শুধু মাকেই ডেকে আছি, সংসার ছেড়ে সবাই যে বলছে সংসারে ছেড়ে ধর্ম কেন করছে, সে সাধনার পথে যাবে। আমি পাবলিককে বলতে চাই যে সংসারে কি মা থাকে না? থাকে তো, তোমারও মা আছে, আমারও তো মা আছে, নিজের জন্মদাতা মা আছে তো। সেখানে যখন নিজের মাই রয়েছে, সেই তো। আরে মাটির মূর্তি পরে কাটবে, তোমার কিছু হলে মাটির মূর্তি তোমার কাছে যাবে না, তোমার নিজের মা আগে যাবে। তাহলে সেই যখন জন্মদাত্রী, মানে সেই তো সৃষ্টি। তাহলে কথায় তো সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। তো এর মধ্যেই তো সব, ওই সংসারের মধ্যেই তো সব। পৃথিবীতে যে ভালো কাজ করছে সেই হচ্ছে ভগবান, যে খারাপ কাজ করছে সেই হচ্ছে শয়তান। সংসারে ভালো থাকার উপায় কি? সংসারে ভালো থাকার আগে নিজেকে ঠিক করা। নিজেকে ঠিক করা বলতে নিজের সিদ্ধান্তগুলোকে। সিদ্ধান্ত কিভাবে নেওয়া উচিত? ধরো আমার সিদ্ধান্ত, ধরো সংসারে খুব অশান্তি, প্রচুর বাড়িতে অশান্তি, যে ঠিক আছে আমি এগুলোকে এড়িয়ে চলবো, এটা আমার সিদ্ধান্ত, আমি ঝামেলাটাকে এড়িয়ে চলবো, কিন্তু আমি সংসারের জন্য আমার কর্তব্য আমি পালন করে যাবো, মানে সঁপে দিচ্ছি। কিন্তু মানুষ তো এড়িয়ে চলতে পারে না, কারণ তার ঘরে যদি মা বউয়ের মধ্যে ঝগড়া হয়, পারে না বলি তো সে মানুষ। তো সেখান থেকে তাহলে সে বাঁচবে কি করে? এই যে টাসেলটা, এই টাসেলের মধ্যে সে পড়ে যাচ্ছে আটকে। ওই যে বললাম বেশি অশান্তি ঝামেলা হলে রক্ষাকালী পুজো করতে। আমি তো শুরুতেই বলে দিলাম যখনই একটা কিছু হচ্ছে। এইগুলো দেখো, সংসারের একটা জায়গায় থালা বাসন রাখলে ঠোকাটাকি লাগবেই, এটা স্বাভাবিক। যাতে পরবার ঠোকাটুকি না লাগে তাকে সেভাবে সাজাতে হবে, মানে ঠান্ডা মাথায় সব ডিসিশন। এখন কেউ যদি হুট করে একটা বিয়ে করে একটা মেয়েকে তুলে নিয়ে আসলো, অল্প বয়সে পালিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে ফিয়ে করে নিল, করে নিয়ে 2 বছর সংসারটা করতে লেগে গেল উদ্যম ক্যাচাল। তারপরে মানে কি, এগুলো যে মোহে করে ফেলছে, যে ভালো লাগলো বিয়ে করে ফেলছি, মানে পুতুল খেলার মতো হয়ে গেছে। তারপর আবার কাকে ভালো লাগে, আবার অন্য কাকে, যে পরকীয়া, এই করতে পরকীয়া বেড়ে যাচ্ছে। তো বিভিন্ন জায়গাতে এইসবই হচ্ছে। তাহলে মানে ভালোবাসা বলে কিছু এখন আর হচ্ছে না, ভালোবাসা বলে কিছু হচ্ছে না, ভালো খেলা হচ্ছে। ঠিক আছে, এগুলো খেলা হচ্ছে। এটা দারুণ বলেছে রানাদা। যখনই আসে তখনই কিছু না কিছু এমন ইনপুট দেয় যেগুলো নিয়ে আমরা পরেও আলোচনা করি অনেকক্ষণ ধরে। এগুলো সব খেলা চলছে, এগুলো আমরা 2 দিনের খেলা দেখছি আমরা, যে একটা প্লেয়ার আউট হয়ে গেল, খেলতে নামলো, দর্শন করলো, আউট হয়ে চলে গেল। গতকাল আমি একটা কথা বলছিলাম, গতকাল আমি ড্রাইভে বেরিয়েছিলাম, এটা আমার অবজারভেশন থেকে আমি বলছিলাম যে একজন হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, তারা দুজনকে যদি আমি ক্রিকেটারের সাথে তুলনা করি, দুজন খেলতে নেমেছে, ক্রিকেট খেলতে নেমেছে। একজন হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পর ওয়াইফ বলো বা হাজব্যান্ড বলো, সে ভাবছে যে আমারই দোষ, হয়তো আমার জন্যই সম্পর্কটা টেকেনি, আমি হয়তো সব দিক থেকে দোষী, আমিই টিকিয়ে রাখতে পারিনি। এবার যদি ক্রিকেট খেলার মতো করে আমরা সম্পর্ককে দেখি, তাহলে আমরা দেখব যে ডিভোর্স হয়ে যাওয়াটা কোনো দোষ নয়, ডিভোর্স হয়ে যাওয়াটা একটা লস। যেমন ক্রিকেট মাঠে আউট হব আমরা, এটা তো জানা কথা, মাঠে নামলে আউট হতেই হবে, আউট হবেই প্লেয়ার, কিন্তু সেটা দোষে নয়, সেটা লস। একদমই তাই। আর দোষ হচ্ছে যেটা ভিতরে জন্মায়, আউট হয়ে ব্যাটসম্যান যখন বেরিয়ে যাচ্ছে তখন সে হচ্ছে ইস, আমি এই বলটা তো এইভাবে খেলতে পারতাম, আমারই দোষ, আমি ঠিকভাবে খেলতে পারি। দেখো, দোষ ভিতরে জন্মায়। গৌরব, তোমার কথা বলি, ধরো আমি সংসার ধর্ম করছি, আমি চট করে রাগি না, মানে আমার রাগ যখন হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমার কিছুক্ষণের জন্য থাকে, সেটা আমি এগোই নি। কারণ আমার গুরুদেব আমাকে শিখিয়েছিল যে তুই খালি হজম করতে শেখ, তুই যে কি হজম করা পুরো শিখে যাবি, সেদিনকে দেখবি তোর জীবনে কোনোদিন ঝামেলা হচ্ছে না। মানুষ যে যা বলছে তুই হজম করে নে, কারণ মানুষ তোকে আজকে বলবে, 2 দিন বলবে, 3 দিন তোকে আর বলবে না। তুমি দেখো কণ্ঠবার্ষিকী যেগুলো হয়েছে, 2 দিন 3 দিন পর কিন্তু আর হয়নি, ওইখানে স্টপ হয়ে যায়। তাহলে মানুষ বলছে, মানুষের অগাধ সময়, মানুষকে মানুষের মতো চলতে দে, তুই তোর মতো নিজের মতো জায়গায় নিয়ে থাক, মাথা ঠান্ডা রেখে নিজের মতো চুপ হয়ে যায়। আমি সবচেয়ে বড় কথা, এই ক্রিকেট খেলার কথা বলছো না, আমি না এত প্লেয়ার আমি জীবনে দেখেছি, সত্যি কথা বলছি, আমার সবচেয়ে একজন প্লেয়ারকে খুব ভালো লাগে, সেটা হচ্ছে MS ধোনিকে। দেখো ম্যাচ হেরে যাচ্ছে কি জিতছে যাই হচ্ছে না কেন, ও ম্যাচ হারা অবধিও কিন্তু যখন জোরের ম্যাচ হেরে যাব, ঠিক আছে, কিন্তু সেখান থেকে ম্যাচ তো জিতিয়ে নিয়ে আসছে। ও কিন্তু কিপারের পিছনে বসে বসে শুধু গ্লাভস চিপছে, মানে সব কামড়েই যাচ্ছে, বসে বসে দাঁড়িয়ে দেখে যাচ্ছে, ও কিন্তু কোনো এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে, জিতলেও কোনো এক্সপ্রেশন নেই, হারলেও কোনো এক্সপ্রেশন নেই, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও ভাবছে যে জিনিসটা, যে শেষটা কি হয় দেখবো, ও দৌড়াচ্ছে, ওকে দৌড়াতে দাও, শেষটা কি হয় দেখবো। ঠিক এটাই মনে করি প্রত্যেক মানুষের জীবনে, যে যা করছে করতে দাও,
তার শেষটা অবধি দেখো সে কতদূর এগোতে পারে। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ হারিয়ে গেছে। ইন্ডাস্ট্রি বলো, তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলো, আচ্ছা আচ্ছা লোক এসছে, আচ্ছা আচ্ছা লোক। আগে এখন গায়করা কোথায়? কেউ নেই। নতুন নতুন আসছে, দুদিন গান করছে, মানে 2024 আবিষ্কার হচ্ছে, 2025 পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই তো হচ্ছে সব জায়গাতে, সব ইন্ডাস্ট্রিতে তাই হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ধরে রাখা জিনিসটা, যে ধরে রাখতে পারে সেই জ্ঞান, এই হচ্ছে সাধক। সেই সাধনা করছে। হ্যাঁ, যে লোকটা প্রত্যেকদিন এই মিষ্টির দোকানে জিলিপি বানায় দীর্ঘ 30 বছর ধরে, সেও সাধনা করছে, সেই সাধনা করছে, সে ওইটার উপরই সাধনা করে যাচ্ছে। ঠিক আছে, এটাই সাধনা। সাধনা তোমার কি মনে হয় এটা যে সাধনারও একটা অহংকার আছে? আমি এমন বহু মানুষের সাথে মেলামেশা করেছি জানো, যাদেরকে আমি দেখেছি যে তাদের সাধনার অহংকার এতটা যে সে আসল সাধনার পথ থেকেই বেরিয়ে গেছে। এবং সে আমাকে দেখে যখন কিছু বলছে, আমাকে কিছু বলছে, আমি পুরো পিওর বুঝতে পারছি যে এই লোকটা হতে পারে অনেক কিছু জানে। অনেক কিছু জানা আর প্রকৃত অর্থে সাধক হওয়ার মধ্যে পার্থক্য, মানে তার লাইফে অ্যাপ্লাই করার মধ্যে পার্থক্য আছে। একটা কথা আছে, ঈশ্বর দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ঈশ্বর তোমাকে একটা কিছু দিয়েছে, ধর আমি সাধনা করছি, ঈশ্বর আমাকে এই পাওয়ারটা আমাকে দিয়েছে, আমার মনটাকে দেখছে আমি কি করছি, এটাকে প্রপারলি ইউটিলাইজ করছি না আমি নিজের অহংকার করে মানুষকে বলছি আমি এই পারি ওই পারি, আমি এই করে দেখিয়ে দেবো, ওই করে দেখিয়ে দেবো, এটা আমার ইয়ে, আমি এর বাইরে বেরাবো না, এইটা করছে। ঈশ্বর তোমাকে সব কিছু, সবাইকে, শুধু আমার বলে না, পৃথিবীর সবাইকেই দিয়ে দেখছে যে কি ধরে রাখতে পারে কি পারে না। টাকা পয়সাও তাই, লক্ষ্মী তো, টাকা পয়সা তো লক্ষ্মী, টাকা তোমাকে কোটি 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 টাকা দিচ্ছে, তুমি এটাকে নষ্ট করে ফেলছো। তাই জন্য কথাই বলে দিচ্ছে, ঈশ্বর দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ঠিক সাধনাটাও তাই, যে অহংকার করছে, ও যত অহংকার করছে তত পাপ যাচ্ছে। শ্রীকৃষ্ণ তো গীতাতে লিখেই দিয়েছে যে অহংকার পতনের মূল, কারণ তার নিজের পতন নিজেই ডেকে নিয়ে আসছে। আর আস্তে 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 সে নিজের মৃত্যুর দিকেও হিলে পড়ছে। তুমি দেখবে অহংকারী ব্যক্তিরা কিন্তু বেশি দিন বাঁচে না, ওরা ভালো চলতে পারে না, জানো তো। ধরো এখানে প্রেত কথা আমি বলছি, বা এখানে আমরা প্রেত কথা আলোচনা করছি, হয়তো ভূত দেখলে মানুষে ভয় পায়, বা প্রেত দেখলে স্বাভাবিক, চোখের সামনে আসলে মানুষের ভয় পাবে, কিন্তু ভূতের থেকেও কিন্তু ডেঞ্জারাস কিন্তু ঈশ্বর। তুমি কি জানো, ঈশ্বরে দেখা গেলে মানুষ বাঁচে না? তাই, একদমই তাই। কিন্তু আমরা জানি যে রামকৃষ্ণদেব ঈশ্বরকে দেখেছিলেন। সাধক, সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছি। সাধকরা ঈশ্বরকে দেখলে খ্যাপাটে হয়ে যায়, এখানে সবাই খ্যাপা হয়ে গেছিল, বামা খ্যাপা, রামকৃষ্ণদেব খ্যাপা হয়ে গেছিল, স্বামী বিবেকানন্দও কিন্তু খ্যাপা হয়ে গেছিল, ঠিক আছে, রামপ্রসাদ সেনও কিন্তু খ্যাপা হয়ে গেছিল। হ্যাঁ, এরা তো সব খ্যাপাটে লোকই। আমার কথা হচ্ছে সে সৃষ্টিকে দেখেছে, তাই জন্য সে খ্যাপা হয়ে গেছে, ঠিক আছে। আর যারা সবসময় সত্যির পথে চলে, সত্যির কথা বলে, তাকে দেখে সবসময় মানুষ পাগলই ভাবে। হ্যাঁ, মানে যেটা যেমন তাকে সেরকম ভাবে দেখার মধ্যে যে আনন্দ আছে, সেটা সাধারণ মানুষ বোঝে না। এটা আমার গুরুদেবকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই রিসেন্টলি একজনের হয়েছিল, মানে আমার বাড়িতে একজন ছিল, সেও মারা গেছে এই সেম ঘটনাতে। আমাদের আগে 3 তলা করে, কি হয়েছিল, আমাদের 2 তলা করে এটা ঠাকুর মন্দির করা হয়েছে, পাশে একটা ঘর ছিল, একটা বুড়ি ভাড়া থাকতো। আর আমার বাড়িতে জানো তো মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা, তারা মা কামাখ্যা মা, এতে এবার আমাদের বাড়িতে প্রত্যেক দিনই না নৃত্য হয়, মানে মায়ের। তুমি সন্ধ্যাবেলা গিয়ে একা বসে থাকবে, তুমি ঝুমুরের আওয়াজ পাবে, তোমার সামনে দিয়ে ঘুরবে, তুমি দেখতে পারবে না, অনুভব করতে পারছো ঝুমুরের আওয়াজ পাচ্ছ, সব কিছু। আমার বউ অনেকবার ভয় পেয়েছে, দেখো ঝুমুরের আওয়াজ হচ্ছে, আমাদের বাড়িতে অনেকে এসে ভয় পেয়েছে, যেমন ঝুমুরের আওয়াজ, কিছু হবে না, তোরা বস, কিছু হবে না। তো ওপরে ঘরে একটা বুড়ি ভাড়া থাকতো, ও একদিকে দেখছি ছাদের মধ্যে একদম পুরো আলো, মানে জ্যোতির মতো আলো, মানে ঠিকরে বেরাচ্ছে আলোটা। ও আবার ওই আলো দেখে না জানলাতে উকি মেরে দেখছি যে কেউ নাচছে। আর ওই কথাটা দেখার পর ও বলেছে, নিচে এসে সবাইকে বলেছে যে এই বাড়িতে এইগুলো ঘটে। আর বলার পর 1 মাসের মধ্যে শেষ, ওকে আর বাঁচতে দিল না। কারণ ঈশ্বর কিন্তু সবাইকে চট করে দেখা দেয় না, যে পায় তার সৌভাগ্য। কিন্তু সৌভাগ্য হলো সে যদি সেটাকে বাইরে বলে ফেলে, সেটা হয় না। আচ্ছা, প্রচারের মাধ্যম দিয়ে কিছু হয় না ভাই। হরর স্টোরি বলো এবার। অনেকক্ষণ ধরে আমরা কিন্তু বেশ ডিপ ঢুকে গেছিলাম, খুব ভালো লাগছে। একটা ঘটনা বলো, রিসেন্ট কিছু ঘটা। রিসেন্ট আমি এখন এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, এখনও তো অনেকগুলো কেস এখন হাতে নিয়েছি বলতে থাকো, সব হাতে হাতে এখন প্রচুর ঘটনাগুলো আসছে। এখনো পর্যন্ত আমি সেরকম কিছু মানে কেসগুলো সলভ করিনি। আচ্ছা, মানে যতক্ষণ না করবো, পুরো ঘটনার মধ্যে যতক্ষণ না আমি ঘটনায় ঢুকবো, মানুষ ততক্ষণ ইন্টারেস্টটা পাবে না যে শেষ মুহূর্তটা কি হয়েছে। হ্যাঁ, ঘটনা আমার সাধনার মধ্যে যখন একবার আমি ভূতের ইয়েতে পড়েছিলাম, সেটা আমি বলতে পারি। প্রায় আজ থেকে 2017 সালের ঘটনা বলছি, মানে তোমার 8 বছর প্রায় হতে চললো, 8 বছর।
তো তখন তারাপীঠের মন্দির না 2017 সালে মানে শ্মশানটা এরকম সিমেন্টের মানে এরকম মার্বেলের সব মোজা ফোজা করা ছিল না শ্মশানটা তখন, মানে ওই এখন ইলেকট্রিক চুল্লি করে দিয়েছিল, ওই ইলেকট্রিক চুল্লিও ছিল না, পুরো খোলা শ্মশান ছিল। আর রাত বেরাতে ঢোকাও যেত, পুরো মাটির পুরো ছিল, মানে ছোটো ছোটো ঝুপড়ি ঘরও ছিল, সব ভেঙে দিয়েছে দেখলাম। সেই সময় আমাকে গুরুদেব রাত্রি বাজে তখন 12:30 1টা বলছে শ্মশানে চল। বাবা এত রাত, গুরুদেবকে বাবা বলি তো, আমি বাবা এত রাত হয়ে গেছে তো তুমি যাও, আমি যাবো না, এবার তোকে যেটা বলছি সেটা কর। তুই কী করতে এসছিস, ঘুমাতে এসছিস নাকি? চল সাধনা করবি, যা মাকে ডাকবি, যা জব করবি, যা এখন জব কর, তাহলে ফল পাবি। ঠিক আছে চল। এবার যা গেলাম, অন্ধকার, কুকুর টুকুর চিল্লাচ্ছে, আমার তো আরো ভয় লাগছে। বল দাঁড়া, সিঁড়ি থেকে নাম দেওয়া, বলছে দাঁড়া, বন্ধন করে দিল। ঠিক আছে, তা বলছে তুই যেখানে বামদেব সমাধি দিয়েছে এখানে, বলছে তুই পিছনে ওই জায়গাটা বসে তুই জব কর, আমি একটু ওই চত্বর দিয়ে ঘুরে আসছি। আমার না ব্যাস, আমার তো আত্মারাম খাঁচা হয়ে গেছে। একা রাত্রেবেলায় একটা সময় রুম বসে জব করবো, তো আবার ঘুটঘুটি অন্ধকার, কিছু নেই এখানে। কি মানে এখনো যে গেলাম তোমার গা ছমছম করবে রাত্রেবেলা একটা সময় দেখা যাও শ্মশানের মধ্যে, কোনো লোক থাকে না তো। তো গুরু আমাকে বলেছে, আমি বললাম ঠিক আছে। বলছে তোকে যেভাবে শিখিয়ে দিয়েছি, আর তুই কেউ যদি একবার ডাকে তুই সাড়া দিবি না, তুই 3বার ডাক পাস তাহলেই সাড়া দিবি। মানে নিশিও ডাকে, ঠিক আছে, নিশির ব্যাপারটা আমি তোমাকে বলছি, নিশিও ডাকে। তো আমি বললাম ঠিক আছে। এবার ওইখানে আমি আসন কেটে নিয়ে এখানে আমি বসলাম, বসে আমি প্রথমে গুরুর জপ করলাম। গুরুর জপ করতে করতে যখন মায়ের জপ করে, মায়ের কালীর গায়ত্রী হয়। এবার কালীর গায়ত্রী করছি, আমার না মানে কেউ হাতের মধ্যে শুশুরি এরকম দিচ্ছে, এরকম মানে হাওয়া মারছে, লোমগুলো এরকম গায়ের মধ্যে একটু এরকম করছে, মানে বুঝতে পারছি যে পাশে কেউ একটা এসছে। বলছি কিরে অনেক তো জব করেছিস, এবার ছাড়। ব্যাস আমার কানে গেছে খালি কথাটা। আমি তো মনে মনে গুরুদেব করে, গুরুদেব তুমি বাঁচাও, আমি মরে যাবো, তুমি বাঁচাও। আমি গুরুকে এক মনে ডেকে যাচ্ছি, আর পাশ দিয়ে বুঝতে পারছি যে অনেকগুলো চলে এসছে আত্মা। আচ্ছা, মানে ভয় পাচ্ছি, কাঁপছি আমি সমানে। তারপর আমার জ্বরও এসেছিল পরে। হ্যাঁ, তো চোখ খুললে কখন? তারপরে গুরুদেব কিছুক্ষণ পরে, আমি গুরুদেবকে দেখছি এক মনে, তার 10-15 মিনিট পর গুরুদেব আবার এসছে। আরে কিরে তুই কি করছিস, এসছিস? আমি তো সাড়া দিইনি, প্রথমবার বলেছে যে আমি সাড়া দেবো না। তারপরে এসে গুরুদেব নিজে এসে আমাকে এরকম গায়ে হাত দিয়েছে, বলে চল, ওরা তোর পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা, ওটা পরীক্ষা ছিল? হ্যাঁ, বলছে চল তো পরীক্ষা হয়ে গেছে। বলতে বলতে আমাকে শ্মশানের পুরো চিতার সামনে নিয়ে গেলাম। বলছে তাল গাছের দিকে তাকিয়ে দেখ। খালি দেখছি তাল গাছটা, শ্মশানের না এখানে তাল গাছ আছে, 2টো তাল গাছ আছে এখানে, একদম তারাপীঠ শ্মশানে চিতায় আগুনটা পড়ে এখনো আছে ওখানে। আমি একটা আভার মতো দেখলাম, বিশাল লম্বা, মানে নিচ থেকে তাল গাছ দাঁড়িয়ে আছে ওর সামনে। হ্যাঁ, বলে এই যে দেখালাম, এই যে তোর যে দেখলি, এটাই তোর ভাগ্য, তোর জীবনে বদলে দেবে। মানে তুই যে প্রকৃত যে একটা সাধক তৈরি হলি, যে এটাই তোর প্রমাণ যে তুই পেরেছিস। তারপরে আমি গুরুদেবকে বলছিলাম, বাবা আমার মন্ত্রপন্ত্র সব ভুলে গেছিলাম, আমি শুধু গুরুদেব করে গেছি। বলে এটাই তো তোর সব, বলে গুরুই তো সব। ব্যাপার একটা তো বলি, একটা ছোট্ট ঘটনা বলি তোমাকে, মানে এর আগে মনে বলেছিলাম মনে হয় ঘটনাটা। বলো কি? একজন সাধককে মানে ওর গুরুদেব মন্ত্র দিয়েছিল, ঠিক আছে, তো মন্ত্র পাঠ করেই যাচ্ছে, করতে করতে এবার আরেকজন তান্ত্রিক দেখেছে, তোর গুরু তোকে ভুলভাল মন্ত্র দিয়েছে, তুই ভুলভাল মন্ত্র পাঠ করছিস। ও শোনেনি, ও নিজের মতো পাঠ করছে, পাঠ করে 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 তারপরে স্বয়ং নিজে মা চলে এসছে। হ্যাঁ, অজয় তুই তো ভুল মন্ত্র পাঠ করছিস, তোর গুরু তোকে ভুল মন্ত্র দিয়েছে। বলছে তাই? বলে হ্যাঁ, তোর গুরু তোকে ভুল মন্ত্র দিয়েছে। বলে যা গুরু চেঞ্জ কর, যা পাল্টে নে। বলে আমার গুরু ঠিক মন্ত্র দিয়েছে, আমার ভুল মন্ত্র যদি তুমি চলে আসো, আমার আর কি চাই। মানে গুরুই সব, গুরুর উপর যার বিশ্বাস আছে। আমি ভুল মন্ত্র টাকা দিয়ে তুমি চলে এসছো, ঠিকই তো, সঠিক মন্ত্রটা কি আর হতে পারে, এটাই ঠিক। এই বছরটা মঙ্গলের বছর, এই বছরটায় অনেক ঝামেলা ঝাঁটি, ঝগড়া, অনেক কিছু হবে, মারামারি, দাঙ্গা, এটাই হবে, লেগেই থাকে। মানুষ মঙ্গলে অ্যাগ্রেসিভ, মানে সব মানুষ পুরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, পুরো ক্যারেক্টারটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এই সময় তুমি সাধারণ মানুষদেরকে কি অ্যাডভাইস দেবে? আমাকে কি অ্যাডভাইস দেবে বলো?
দেখো, এই বছরটা আমার কিভাবে কাটানো উচিত? বছরটা একটু পারলে একটু লাল জাতীয়টাকে একটু বেশি প্রেফার করো। লাল জাতীয় জিনিসপত্র পরবো। ঠিক আছে, মঙ্গলবারটা নিরামিষ খেলে খুব ভালো হয়। আচ্ছা, হনুমানজির পুজো করো, আর পারলে পান দিয়ে পুজো করো, খুব ভালো হবে। মানে হনুমানজিকে পান? হ্যাঁ, ভোগে পান দিতে খুব ভালো হয়। ঠিক আছে, এইটুকুনি করলেই এনাফ। আর ন্যাচারাল যেরকম সাধারণ সিম্পল, যত ঠান্ডা থাকা যায় মাথা, সেটাই ভালো। যে মানুষ অনেকে উত্তক্ত করবে, এবার সবাই কী করবে, শুধু আমাকে বলুন না, পৃথিবীর সবাই কী করবে, সো সেই জায়গাটায় মাথা না লাগানোই ভালো। ও যা পাচ্ছে বলে যাক, একটা বছর তো আচ্ছা কেটে যাক। মানে এটা হচ্ছে তোমার অ্যাডভাইস, মানে এই বছরের। হ্যাঁ, যে যা পাচ্ছে বলে যাক, ডেফিনেটলি এগুলো মাথায় রাখবো আমি। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি একটু উত্তপ্ত পরিবেশ আশপাশে রয়েছে। আমার এই বছরের শুরুটাও, ইনফ্যাক্ট আমি ঢোকার আগেও স্টুডিওতে একটা ফোন কল এলো, একটা ব্র্যান্ডের সাথে আমার কাজ হয়েছিল। তো বড় ব্র্যান্ড, ওদের মাঝখানে একটা এজেন্সি ছিল। তো সেই এজেন্সির লোকগুলো ওরা বেসিক্যালি টাকা পয়সা নিয়ে ইয়ে করছে। তো আমি তাই বাবানদাকে এতক্ষণ বললাম, আরে বাদ দাও, আমি এমনি ইউটিউব করি, আমার অন্যান্য কাজ থেকে আমি যা ইনকাম করে নিই, এদের এই টাকাটার জন্য এর সাথে আমি ঝগড়া করতে পারবো না। ওকে বলে দাও ওকে পেমেন্টই দিতে হবে না, আমার পেমেন্টটাই লাগবে না, আমার পেমেন্টই দরকার নেই। তো এই যে ব্যাপারটা, মানে আমি দেখছি এটাই বছরের শুরু থেকে আমার আশপাশেও এমন লোকজন এমন কিছু বলছে বা করছে যেটাতে আমি উত্তপ্ত হতে পারি। আমি ঠান্ডা রয়েছি। এই বছর আমি একটা প্রেডিকশন করে দিয়ে যাচ্ছি, জানি আজ হোক আর কাল হোক, আমার কথা আজ হোক আর কাল হোক ফলবেই। কারণ আমরা বাকসিদ্ধ, আজকে হবেই, কিছু না কিছু ঘটবেই। আমি যখন বলেছি, যখন এইগুলো ঘটছে, আরও কিছু ঘটবে। সাধু সন্ন্যাসীরা খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, আর কলিযুগের শেষে কিন্তু সাধুরাই কিন্তু পৃথিবী চালাবে। এটা কিন্তু হবেই। ঠিক আছে, অসৎ ব্যক্তিরা সব চলে যাবে আস্তে 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 আস্তে। চলে যাবে বলতে বিদায় নেয় পৃথিবী ছেড়ে। আচ্ছা, মানে তুমি বলছো প্রকৃত অর্থে সাধুরা ভালোভাবে পৃথিবীটাকে এরাই চালাবে। মানে সত্যযুগকে আমরা আহ্বান জানাচ্ছি। মানে কল্কি তো বিষ্ণুর তো অবতার যে আসবে কল্কি, তো কিন্তু ভারতবর্ষ বা ওয়ার্ল্ড পলিটিক্স বা বাংলার পলিটিক্স দেখে তো আমার মনে হচ্ছে না যে সাধুরা চালাবে। আর সাধুরা যদি চালায়ও, সেই সাধু কিরকম সাধু সেটাও আমার ভেবে খুব অবাক লাগছে। সব হয়ে যাবে, সব সিস্টেমেটিকলি হয়ে যাবে। এইগুলো বলতে লাগবে হোয়াট আই মিন, মানে আমি কি বলতে চাইছি। এই পুরী মন্দির একদিন জলের তলায় চলে যাবে। হ্যাঁ, কেন চলে যাবে? মানে যখন কল্কি চলে আসবে, যখন জগন্নাথ বলরাম এদের বিষ্ণুর সঙ্গে যখন করে নেবে, কল্কির সঙ্গে করে নেবে, ওই মন্দিরে চলে যাবে। পুরীতে সবাই ভালো লোক যাচ্ছে নাকি, খারাপ লোক হয়ে যাচ্ছে, ভালো লোক হয়ে যাচ্ছে। তো সেখানে তো পবিত্র জায়গা তো অপবিত্র করে দিচ্ছে। এখন তো কথায় আছে, ওই যে আর কি বলেছিল না, কল্কি কি কোনো দেবতা? হ্যাঁ, বিষ্ণুর অবতার। ওই অবতারের কোনো মন্দির আছে? না, কোনো মন্দির এখনো হয়নি আমার জানা নেই। কেন হয়নি কেন? আচ্ছা, মানে তোমার কাছেও খুব বেশি ইনফরমেশন নেই? আমার কাছে ইনফরমেশন নেই। এইটা ইসরায়েলের কাছে সম্ভবত ইহুদিরা কিন্তু এই কল্কিকেই মানে, ওরা কিন্তু কোনো দেবতাকে মানে না। ওরা কল্কিকেই যাচ্ছে, ওরা কোনো আহ্বান যাচ্ছে, ওরা ঈশ্বরকে ওরা মাসিয়া বলে। মাসিয়া বলে। তো ওরা কল্কিকেই সবসময় বলছে, তুমি কবে আসবে, আমাদের কবে থেকে মুক্তি দেবে। কারণ কিছু কিছু দেখো, ধর্ম নিয়ে বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে। যেরকম আমি তোমাকে বলেছিলাম যে কৃষ্ণ ঈশ্বর নয়, কৃষ্ণ ভগবান, মানে অবতার। তখন মানুষ অনেকে বলছে যে কৃষ্ণকে ঈশ্বর মানতে পারছে না, সে কেমন সাধক, সে ভুলভাল বলছে, এই বলছে। দেখো, ঈশ্বরের তো মৃত্যু নেই। ঈশ্বরের কি মৃত্যু আছে? শিবের মৃত্যু আছে না? শিব থাকে এক এবং অবিনশ্বর, সে সবই। তাকে পাওয়ার জন্য কালী এসছে, দুর্গা এসছে, জগদ্ধাত্রী এসছে, উমা এসছে, সব লাইন দিয়ে সব এসছে পাওয়ার জন্য। কিন্তু ভৈরব একই, সে আদি সেই অন্ত। ঠিক কৃষ্ণও তাই। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, এক একটা যুগে এসছে। দাপর যুগে এসছে, যেমন রামচন্দ্র ত্রেতা যুগে এসছে, দাপর যুগে। আমরা যে কৃষ্ণর গল্প শুনি, মহাভারতের কৃষ্ণর যে গল্প আমরা শুনি, সেখানে কৃষ্ণ একজন পুরো পলিটিশিয়ান। মানে কৃষ্ণ তো মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে তো নিজের অবতার, তো মানে নিজের তো বড় রূপ তো দেখাচ্ছেই, ধ্বংস তো করতে হবে, কিন্তু শেষে গিয়ে ওর মৃত্যুও হচ্ছে। যুগটা তো শেষ করতে হবে। গান্ধারী তো ওকে অভিশাপ দিল জরার তীরে। হ্যাঁ, যে ওনার পায়ে মারলো পাখি ভেবে, ওকে পায়ে মারলো, পায়ে তীর বিদ্ধ মারা গেল। তো ঈশ্বরের কি মৃত্যু আছে আগে বলো? ঈশ্বর মানে উনি ঈশ্বরের একজন অবতার হয়ে, মানে ঈশ্বর নিজেই এসছে একটা অন্য অবতার। যখন পাপ বেড়ে যায় তখনই এই অবতারের জন্ম হয়। এই অবতাররা এসে যুগে যুগে সেই পাপকে খণ্ডন করে। এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে সৃষ্টি।
সৃষ্টিকর্তা হচ্ছে একই বলে সৃষ্টিকর্তা, যে তোর যা করছিস কর। বিষ্ণু হচ্ছে পালনকর্তা। আমাদের যেইগুলো উল্টোপাল্টা কাজগুলো করে বেছেন এই পালনকর্তা, মানে সেই করাচ্ছে কিন্তু সব, মানে আগের জন্ম দিকে যেগুলো সব করে আসছে। দেখবে কিছু কিছু মানুষকে তুমি ফলো করবে যে কথা তেরে তেরে মারতে যায়, থাকে তো কিছু মানুষ থাকে তো কথা দিতে যায়। জেনে রাখবে এগুলো আগের জন্য না পশু ছিল, পশুর আত্মা ছিল। আচ্ছা, মানুষের মধ্যে বিভিন্ন আত্মা থাকে। আচ্ছা, যে একজন খুব চিল্লায়, কিছু না পারলেও চিল্লাতে থাকে। তুমি তো আমাকে এতদিন ধরে দেখছো, তোমার কি মনে হয় মানে হোয়াট ইজ? না, তুমি মানুষের আত্মাই ছিল, ঠিক আছে? নাকি তুমি এটা আমি বসে আছি বলে বলছো? মানুষের দেখবে একজন খুব চিল্লায়, কথা বলতে কিছু না বুঝি চিল্লাতে থাকে আগে থেকে, হাও 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 করতে থাকে। এটা হচ্ছে কুকুরের আত্মা। বলি না আমরা যে আত্মাটা কুকুরের মতো চিৎকার করছিস কেন? হ্যাঁ, এই যে কুকুরের আত্মা। আচ্ছা, ঠিক আছে, এগুলো থাকে। তুমি কি করে বুঝলে আমার মানুষের আত্মাই আছে? মানুষের মধ্যে সবকিছু এগুলো বেরিয়ে আসে। তোমার ব্যবহার আচরণে তোমার বেরিয়ে আসবে তুমি কে, এটা বাস্তব। যে একটা বেশ ডিপ টপিকের মধ্যখানে আমরা একটু হাসাহাসিও করলাম। আচ্ছা, তুমি আমাকে বলো, এটা তো মঙ্গলের বছর, এবং এই মঙ্গলের বছরে মঙ্গল বললেই আমার যেটা সবার আগে মাথায় এসে হচ্ছে মাঙ্গলিক। ঠিক আছে, প্রচুর মানুষজন এই মাঙ্গলিকের, হ্যাঁ এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো তো, হোয়াট ইজ মাঙ্গলিক? মাঙ্গলিক হচ্ছে মঙ্গলের দশাকে মাঙ্গলিক বলে যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাকে মাঙ্গলিক বলে। আচ্ছা, ঠিক আছে। এবার এক একটা মাঙ্গলিকের এক এক রকম প্রতিক্রিয়া হয়। কারো কোনো মেয়ে যদি সপ্তমে মঙ্গল থাকে বা অষ্টমে মঙ্গল থাকে, তাদের অল্প বয়সে স্বামী মারা যায়। আচ্ছা, বা অনেক সময় দেখা যায় তার পার্টনার অসুস্থ থাকে, মানে খুব শরীর খারাপে ভোগে, মাঙ্গলিক। আচ্ছা, যাদের চতুর্থে মঙ্গল থাকে তারা একটু ঘর শাসন করতে খুব ভালোবাসবে। যাদের চতুর্থ হাউসে, ফোর্থ হাউসে মঙ্গল, ঠিক আছে, তারা একটু ঘরে মানে জায়গায় যদি না থাকে তারা একটু রেগে যায়। ঠিক আছে, হাসছে কারণ আছে। ঠিক আছে, এবার এটা ছেলে মেয়ে দুজনের জন্যই সেম। এবং দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে তারা শয্যাশায়ী সুখী হয় না। দ্বাদশ ঘরে মঙ্গলের শয্যাশায়ী সুখী হয় না। এরকম স্বামী স্ত্রীর মধ্যে যে শারীরিক যে সম্পর্ক যেটা চলে, মানে স্বামী রয়েছে কলকাতায়, বউ চাকরি করছে শিলিগুড়িতে। আচ্ছা, মানে তারা শয্যাশায়ী, মানে একই জায়গায় আসতে পারছে না, ডিস্টেন্স মেনটেন্স হয়ে যাচ্ছে। এটা মঙ্গলের জন্য হয়। তুমি যারা দেখবে কলকাতায় বউ রয়েছে, বর বাইরে রয়েছে, তাদের দুজনের মধ্যে কেউ মাঙ্গলিক আছেই, 12 হাউসে মঙ্গল আছেই, হতে বাধ্য। 7, 8, 12 আর 4 আর লগ্ন, মানে লগ্নে মঙ্গল। আচ্ছা, আর লগ্ন 4, 7, 8, 12। আর লগ্নে যাদের মঙ্গল থাকে তাদের অল টাইম হচ্ছে একটা চঞ্চল মন, পুরো অ্যাগ্রেসিভ মত, মানে কাউকে মানতে চায় না, মানে আমি যেটা করবো সেটাই ঠিক, আর বাদ বাকি সব ভুল। আচ্ছা, ঠিক আছে। এই জন্য এরা যদি মেয়েরা থাকে, এরা বরের কাছে খুব মারধরও খায়। আচ্ছা, লগ্নে মঙ্গলের জন্য। আচ্ছা, আর যাদের লগ্নে মঙ্গল থাকে না, তারা খুব একটা মোটা হতে পারে না। আচ্ছা, তাদের মঙ্গল বা শনি থাকে, তারা বেশি মোটা হয় না, তাদের ছিমছাম চেহারা থাকে। মাঙ্গলিক কাটানোটা খুব ইম্পর্টেন্ট। মাঙ্গলিক কাটে না, মাঙ্গলিকটাকে প্রতিকার করতে হয়। এই যে মাঙ্গলিক যজ্ঞ যে হয়, ওইটা প্রতিকার বলে, কাটে না। মানে মাঙ্গলিক সে থাকে, হ্যাঁ মাঙ্গলিক সে থাকবে, এটাকে প্রতিকার করে। যে মঙ্গলের যে পাওয়ারটাকে, ওইটাকে আমরা একটা জায়গার মধ্যে তাকে নবগ্রহ যখন পুজো করে, বগলামুখী মঙ্গলে দিবে হচ্ছে মা বগলা, ঠিক আছে, অষ্টম মহাবিদ্যা। তো এই বগলা করে তাকে শান্তি সস্থানে কাজ করতে হয়। মানে সে তোমাকে জানি কখনো উগ্রতা, যে মঙ্গলের যে উগ্রতা, সে কখনো জানি তোমার মধ্যে না দেখাতে পারে। আচ্ছা, সেটাকে আমরা আটকে দিই, এটা কাটে না। আমি তোমার মাঙ্গলিক কাটে, তোমার মঙ্গলকে অন্য জায়গায় গিয়ে বসবে নাকি? সেটাই, মঙ্গল তো বার্থ চার্টে যেখানে সেখানেই বসে থাকবে। তাহলে এটা হচ্ছে প্রতিকার করা, আর কিছুই না। আমি যেটা দেখলাম যে বার্থ চার্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গোচরটা। গোচরটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিদিন এই সময় কি হচ্ছে, ধরো, কারণ ওই তো আমার ভাগ্য নির্ধারণ করছে মেইনলি, যে আজকে আমার সাথে করা গ্রহত্ব একজন, ধর শনি 2.5 বছর, 1.5 বছর রাহু কেতু, 1 বছর হচ্ছে তোমার বৃহস্পতি, সূর্য 1 মাস, মঙ্গল 45 দিন, সব এরম করে করে সব যাচ্ছে। তো এক একটা যখন যেভাবে যাচ্ছে গ্রহ, মানে প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হতে থাকছে। তো সেরকম ফল দেবে তোমার যে লগ্ন, সেই লগ্ন পরিপ্রেক্ষিতেই ফল দেবে, এই এছাড়া কোনো ফল না। এবার ধরো তোমার কোনো প্রোটেকশন রয়েছে, তোমার সেখানে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। এবার অনেক আছে তারা টাকা ধরে রাখতে পারছি না, এটা আমাকে প্রচুর লোক বলে, আমি টাকা কামাচ্ছি, টাকা ধরে রাখতে পারছি না।
এটা একটা ভালো টিপস দিয়ে যাচ্ছি, পাবলিকদের জন্য এটা দিয়ে যাচ্ছি, যদি করতে পারেন তো খুব ভালো হয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা ধন সম্পদ দেখি সেকেন্ড হাউস দিয়ে, জন্মছকের সেকেন্ড হাউস থেকে, মানে দ্বিতীয় ভাগ। তো সেখানে ধনভাবে যদি তোমরা কখনো মুখের ভাষা দেবে, কথা অনেকে গালাগালি করে, খিস্তি করছে, এগুলো করছে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তারা কিন্তু কোনো ধন সম্পদ ধরে রাখতে পারে না, বেরিয়ে যাবে। কারণ যেহেতু দ্বিতীয় স্থানটা হচ্ছে লক্ষ্মীর ভাব, আর দ্বিতীয় স্থান দিয়ে আমরা কথা বলাটাও দেখি, বিচার করি যে কে কীভাবে কথা বলবে না বলবে। যাদের রাহু থাকে তারা কথাবার্তার মধ্যে খুব রাফ কথাবার্তা বলবে, মঙ্গল থাকলে সে খুব কড়া কথাবার্তা বলবে, ঠিক আছে। সব দ্বিতীয় ভাব দিয়ে আমরা খাওয়া দাওয়া বিচার করি, কথা বলাও বিচার করি। এবার খাওয়া দাওয়াটাও মেন দেখা যায় যে খাওয়া দাওয়ার জন্য একটা দারিদ্রতা নেমে আসে। ঠিক কথা বলতে গেলে তখন তোমাকে ভালো কথা বললে তখন দেখবে তোমার অর্থ লক্ষ্মীটা থাকবে, মানে দ্বিতীয় ভাব যেহেতু লক্ষ্মী বিচার করছি, ধনস্থান বিচার করছি, তো তুমি যদি খারাপ কিছু বলো তাহলে লক্ষ্মী তোমার সঙ্গে আর থাকছে না, আচ্ছা, তোমার কাছে ছেড়ে চলে যাচ্ছে। এই জায়গাটাকে মানুষকে কন্ট্রোল, গালাগালি বেশি দেওয়া যাবে না, বেশি গালাগালি দিলে অর্থ লোকসানের একটা ব্যাপার থাকবে। আচ্ছা, এগুলো খুব সুন্দর ছোট ছোট রেমেডিস, মানে ছোট ছোট টিপস। আমাকে সঙ্গে বলছিলাম, এমকে বল তুমি তো খুব গালাগালি করো, অর্থ থাকে না, যে হ্যাঁ দাদা করি, কিছু বলার নেই, এটা বন্ধ করে ঠিক হয়ে যাবে। এর জন্য আমাকে কামাখ্যা নিয়ে কিছু বলবে বলছিলে। দেখো, কামাখ্যায় এবার গেছিলাম তো কিছুদিন আগে ঘুরে আসলাম, সবাই দেখেছো। আমার মেন জিনিসটা হচ্ছে মায়ংবিদ্যা, মায়ংগ্রাম। মায়ংগ্রামে গেছিলে এবার? হ্যাঁ গেছিলাম মায়ংগ্রামে, কিন্তু গুপ্ত মায়ংয়ে ঢুকতে দেয় না। গুপ্ত মায়ং বলতে? ওইখানে মায়ংগ্রামটা আছে, গুপ্ত মায়ং আছে। আমি ভিডিও যেমন যদি দেখেছো কিনা জানি না, আমি লাইভ করছিলাম এবং ভিডিও ছেড়েছিলাম, যেটা নদীর চরের মধ্যে কিছু কয়েকটা পরিবার মিলে ওরা বাস করছে। আচ্ছা, ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছিল ক্যামেরা থেকে, অনেকটা দূরে তো, ওইখানে নৌকো করে যায়, মানে ওইখানকার মিলিটারিরা। ওইটাই গুপ্ত মায়ং? ওইটা গুপ্ত মায়ং। ওখানে কি মিলিটারিরা আছে? মিলিটারিরা ওইখানে গার্ড দিয়ে রাখা, কাউকে ঢুকতে দেয় না পাবলিকে, কোনো পাবলিক গেলে সাধারণভাবে বেঁচে আসতে ফিরবে না। তাহলে তুমি যে চেয়ারের মধ্যে বসে আছো না, তোমাকে এমন বিদ্যা করে তুমি চেয়ারেই বসে থাকবে, তুমি উঠতে পারবে না চেয়ারের, তুমি উঠতে চেয়ার সমেত তোমাকে উঠে আসতে হবে, মানে এরকম জানে। মানে ওরা ব্ল্যাক ম্যাজিকের সেরা জায়গা। এই পিসি সরকার কিন্তু এই গুপ্ত মায়াং থেকে বিদ্যা শিখে এসেছিল পিসি সরকার। আচ্ছা, এই গুপ্ত মায়াংগ্রামে যাওয়ার কোনো পথ নেই? পথ আছে, কিন্তু ঢুকতে দেবে না। আমি এবার একজনের সোর্স পেয়েছি। তাহলে ওদের বিজনেসটা কি করে চলে? মানে ওদের ওই ঘর বাড়ি সংসার এগুলো ওরা ওইখান থেকে ওই টুকটাক ওইখানে এলাকা নিজেরা কাজ ফাজ ছোট করে কাজগুলো করে, ওরা আবার নিজে ঢুকে যায়। ওদের তন্ত্র হচ্ছে, ওদের হচ্ছে একটা আতুর ঘর, যেটাকে আমরা বলি, যে ওরা এটাতেই খুব ভালোবাসে, যে মানুষকে ছাগল বানিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, বলে না, করতে পারে, সব পারে, ক্যান্সার রোগী ভালো করে দিচ্ছে। আরেকটা গুপ্তমায়ং আরেকটা পথ আছে, ওখানে আছে, এখানে এবার ইচ্ছা আছে, আমি এপ্রিলের দিকে যাওয়ার ইচ্ছা চিন্তা ভাবনা করেছি। গুপ্তমায়ঙে যদি চলো যেতে পারবে, যে ব্ল্যাক ম্যাজিক কাকে বলে, একটা ছাগল হয়ে ফিরে আসে। না না, ছাগল ঠাগল হবে না, সেই ব্যবস্থা তো আমি করে দেবো, সেই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি। আচ্ছা, এরকম একটা প্ল্যান আছে, যদি চলো একবার ঘুরে আসি, গুপ্তমায়ংটা দেখেই আসি, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, লাইভ এক্সপিরিয়েন্স, যেখানে কীভাবে তন্ত্র করছে। হ্যাঁ, এখানে মুসলিম তন্ত্রটাই বেশি চলছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কিন্তু এই কামাখ্যা মন্দির না, অ্যাকচুয়ালি কিন্তু আগে ওখানে মুসলিমরা রাজত্ব চালাতো। এ দেখবে মন্দিরে কিন্তু দেখবে ওই মুসলিমদের যেরকম গম্বুজ টাইপের হয়, যেরকম মানে আমাদের মাজারগুলো, ঠিক মন্দিরটা দেখো পুরো গম্বুজ টাইপের কিন্তু। আচ্ছা, হ্যাঁ, এর হিস্ট্রি কিন্তু। ওখানে মুসলিম শাসন ছিল? হ্যাঁ, আগে, এখন না, বহু বছর আগে, মানে 600-700 বছর আগে কথা বলছি। কিন্তু মন্দির প্রতিষ্ঠা তো তারও আগে হয়েছে। তার আগেই হয়েছে, ঈশ্বরই জায়গা। ওইখানে কি উঠতে পারতো না, কামাখ্যাতে প্রচুর চিতাবাঘের উৎপাত। আচ্ছা, ব্ল্যাক পান্থার, চিতাবাঘ সবই রয়েছে এখানে, মানে তুমি এখনও গেলে এখনও দেখতে পারবে। তুমি সন্ধ্যাবেলা কোটিলিঙ্গ বেরাবে, কোটিলিঙ্গ মানে মন্দির থেকে অনেক নিচে নামতে হয়, ওইখানে হচ্ছে একটা শিবকে পুজো করা, মানে 1 কোটি শিবকে পুজো করা। আচ্ছা, তার নিচে হচ্ছে নেতাতোপানির ঘাট, ওইখানে গেলে তুমি বাঘ দেখতে পারবে। বনদুর্গা আছে, বনদুর্গা গিয়ে বাঘ দেখতে পারবে। ভুবনেশ্বরী রাস্তাটা একদম টপে, ওইখানে সন্ধ্যাবেলা বাঘ বেরিয়ে আসে, সব লেপার্ড, মানে ওইখানকার যে ছাগলগুলো থাকে ওই ছাগলগুলোকে খেতে আসে। বুঝতে পেরেছি, ঠিক আছে, যাবো একবার, অসাধারণ জায়গা তো দরকার, চলো গেলে আমরা সব একসঙ্গে। বছরটা তো অনেক কিছুর মধ্যে ছিলাম, একটা পুরো বিয়ের অনুষ্ঠান। আমি বছরের শুরুটাই আমি কামাখ্যা মন্দির দিয়ে শুরু করেছি। হ্যাঁ, তুমি তো বছরের শুরুতে, কারণ আমি প্রত্যেকবারই সে বছরের শেষে যাই, শুরুতে আসি, যাতে আমার প্রতি বছরটা যেন ভালো কাটে। আর যাদের পুজো নিয়ে গেছি আমি তাদেরও যেন ভালো কাটে, তার শুভকামনার জন্য তাদেরও পুজো করে দিই। তারপর তুমি তো হচ্ছে আমার বিয়ের কার্ড আবার তারাপীঠের মাকে দিয়ে এসেছো। একদম, রানাদা আমার বিয়ের কার্ড তারাপীঠের মাকে দিয়ে এসেছে, তো মাও
নিমন্ত্রণ গ্রহণ করেছে। হ্যাঁ, তো আজকে দারুণ লাগলো রানাদা তোমার সঙ্গে গল্প করে। আজকের পডকাস্টটা আমাদের মনে হয় যে অনেকটা অন্যরকম একটা পডকাস্ট হয়েছে। 2025-এর শুরুতে আমি বারবার বলেছি 2025 নতুন কিছু হবে, নতুন রকম কিছু হবে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক ব্লকবাস্টার আমরা কিন্তু দিয়ে যাচ্ছি, আপনারা পছন্দ করছেন, এবং সব সময় আমরা কিন্তু চেষ্টা করছি প্রোডাকশনকে হাই করার, গেস্ট ফ্রিকোয়েন্সি বাড়ানোর, এবং কোয়ালিটি গেস্ট আনার। এবং 2025 কিন্তু অসাধারণ শুরু হয়েছে। আজকে রানাদা আমাদের সঙ্গে ছিল। 2025 কীভাবে কাটবে রানাদার কাছ থেকে তো আপনারা শুনতেই পেলেন। তার পাশাপাশি আমরা করলাম বেশ কিছু ডিপ কনভারসেশন। আপনাদের আশা করছি ভালো লেগেছে। আপনি যদি আমাদের পডকাস্টে আসতে চান, এসে আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি কোনো ভৌতিক ঘটনা বলতে চান, অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা বলতে চান, তাহলে আমাদেরকে 9875476704 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেই ঘটনাকে সকলের সামনে তুলে ধরবো, আপনাকে আমাদের স্টুডিওতে ডেকে আপনার ঘটনা শুনবে সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালি। এবং এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে। আমাদের সঙ্গে যোগাযোগ করা কিন্তু খুবই সহজ। আজকের মতো চললাম। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আমার অতিথি আজকে রানাদা, এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।